তোমাকে বিয়ে করেছি বলে ভেবো না তুমি বউয়ের অধিকার পাবে আমার থেকে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, শুধুমাত্র মা বাবার কথা রাখতে বিয়ে করেছি। না হলে তোমার মতো একটা মেয়ে এই আকাশ আহমেদের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। সো বি কেয়ারফুল, অধিকার দেখাতে আসবে না কখনো। বাসর রাত্রে স্বামীর থেকে এমন কথা শুনে প্রিয়তি খানিকটা অবাক হলেও নিজেকে সামলে নিল, কারণ ওর ধারণা ছিল এমনটাই হতে পারে। কিন্তু যোগ্যতা এই কথাটা খুব গায়ে লাগলো ওর। হতে পারে মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু রূপে গুণে কোনো দিক থেকে কিন্তু কমতি নেই তার। আচ্ছা, শুধু কি টাকা পয়সা দিয়ে যোগ্যতাই যাচাই করা যায়? প্রিয়ন্তী খুব তার আড়াল থেকে আর চোখে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, না, ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। আজ অন্তত কিছু বলবো না। আমাকে যোগ্যতা নিয়ে কথা শোনানো, তাই না? কি ভাবে কি নিজে কি হিরো? অবশ্যই হিরোর থেকে কম কিছু নয়, দেখতে তো মাশাআল্লাহ। প্রিয়ন্তী বেড থেকে নেমে কোনো কথা না বলে লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। আকাশ ভাবাচাকা খেয়ে গেল প্রিয়ন্তীকে এতটা শান্ত দেখে। ও ভেবেছিল হয়তো কোনো রিয়াক্ট করবে। কি হলো এটা? মেয়েটি কি কিছুই শোনেনি? কিন্তু আমি তো জোরেই বলছি। আমি এত কিছু বললাম, অথচ একটা শব্দ বের করলো না মুখ থেকে। বাই দ্য ওয়ে, মেয়েটি বোবা নয় তো? ধুর, যা খুশি হোক, তাতে আমার কি, বরং ভালোই হলো, আমাকে আর কিছু বলতে হলো না। প্রিয়ন্তী শাড়ি চেঞ্জ করে কালো রঙের একটা ড্রেস পরে নিল। রাতে আবার শাড়ি পরে ঘুমোতে অসুবিধা হবে তাই। আকাশ পেটে শুয়ে ফোনে কিছু একটা করছে। দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে না তাকিয়ে বলল, তোমাকে আমি যা যা বলেছি এসব মা বাবা যেন না জানতে পারে। যদি জানে তাহলে খুব খারাপ হবে, তাই তো? প্রিয়ন্তীর মুখে কথা শুনে আকাশ অবাকই হয়ে তাকায়, কিন্তু সে অবাক হয়নি। প্রিয়তি সে অবাক চাহনিতে তাকালো না। ও আকাশের থেকে উল্টো দিক থেকে ঘুরে গায়ে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে নিল। আকাশ স্বাভাবিক হয়েই বলল, যাক, কথা বলতে পারো তাহলে। আমি তো ভেবেছিলাম, যাই হোক, ও ঘরের কথা যেন বাইরে না যায়। প্রিয়ন্তী মুখ বাঁকিয়ে মনে মনে বলল, এই ছেলে আমার সামনে যতই হিরোগিরি দেখাক না কেন, নিজের বাবা মায়ের কাছে একদম জিরো। এটা বেশ বুঝতে পারছি আমি। প্রিয়ন্তী বেডের অন্য পাশে গিয়ে বেডে বসতে নিলে আকাশ ফোনের দিকে তাকিয়ে বলল, আমি কারোর সাথে বেড শেয়ার করে শুতে পারি না। তুমি সোফায় গিয়ে শুয়ে পড়ো। তুমি নিজেকে আমার বউ ভাবতে পারো, বাট আমি তা মানি না। প্রিয়ন্তীর এবার রাগ উঠে গেল। ভেবেছিল আজ অন্তত কিছু বলবে না, কিন্তু এখন দেখছে কথা না বললে আকাশ আরো সুযোগ পেয়ে বসবে। এই যে মিস্টার, আমি কি আপনাকে বাধ্য করেছি বিয়ে করতে? করলেন কেন বিয়ে? আমার এত ইচ্ছা ছিল না এমন বড় বাড়ির ছেলেকে বিয়ে করতে। এরা তো শুধু অহংকার করতে জানে, মন বলতে কিছুই নেই। আপনি যেমন আপনার বাবা মায়ের কথা রাখতে বিয়ে করেছেন, আমিও তেমন আমার মামার কথা রাখতে বিয়েতে রাজি হয়েছি। ভেবেছিলাম আজ কোনো কথা বলবো না, কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন বলতে। আর শুনুন, আমি এই বেডে ঘুমাবো। আপনার প্রবলেম হলে আপনি সোফায় যান। গুড নাইট। আকাশ তো আশ্চর্য হয়ে গেছে, এই মেয়ে এত কথা বলতে পারে। ওর ধারণাই ছিল না। ধারণা থাকবেই বা কি করে? প্রথমে তো টু শব্দও করেনি। প্রিয়ন্তী অন্যদিকে ঘুরে শুয়ে আছে। আকাশ একবার তাকিয়ে বিরক্তি নিয়ে বেড থেকে নেমে সোফায় গিয়ে শুয়ে পড়ে। রাগে গজগজ করতে করতে বল, মেয়েটিকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটাও নয়। কিভাবে কথা শুনিয়ে দিল আমাকে, এমনকি আমার বেডটাও দখল করে নিল। ইচ্ছে তো করছে এই মেয়েকে এই রুম থেকে বের করে দিই। মা বাবা কি দেখেছে এই মেয়ের মাঝে আল্লাহ জানে। ওকে তো আমি দূর করবোই আমার লাইফ থেকে। এমন নিচু ঘরের একটা মেয়ে আমার বউ হয়ে থাকতে পারে না। প্রিয়ন্তী ঘুরে দেখলো আকাশ সোফায় শুয়ে আছে। প্রিয়ন্তীর চোখ থেকে পানি পড়তে লাগলো। শব্দহীন কাঁদছে আর মনে মনে বলতে থাকলো, বাবা মা, তোমরা তো ওপর থেকে সব দেখছো, জানো আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা চলে যাওয়ার পর মামা অতি আদরের সাথে আমাকে বড় করেছে, কিন্তু মামি আমাকে সহ্য করতে পারতো না। মামার অবর্তমানে আমাকে কথা শোনাতো। মামা বুঝতে পারতো আমার কষ্টটা। আমার একটু সুখের জন্য মামা আমাকে আকাশের সাথে বিয়ে দিল, কিন্তু আমার ভাগ্যটা যে খারাপ। আকাশ আমাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে। মা বাবা, তোমরা বলো না আমি কি করব এখন? আমি কি পারবো আকাশকে মানিয়ে নিতে? প্রিয়ন্তীর যখন 5 বছর বয়স, তখন ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে প্রিয়ন্তী ওর মামার বাড়িতে থাকতো। প্রিয়ন্তীর মামা ওকে অনেক ভালোবাসতো, কিন্তু ওর মামি ওকে দেখতে পারতো না, খোঁটা দিয়ে কথা বলতো। প্রিয়ন্তী ভেঙে পড়েনি। নিজেকে গড়ে তুলতে হলে এমন হাজারো কথা শুনতে হয়, এটা ভেবেই কখনো মামির সাথে খারাপ ব্যবহার করেনি। প্রিয়ন্তী অনার 2য় বর্ষে পড়ে। ওর এত দূর আসার পেছনে একমাত্র অবদান ওর মামার। প্রিয়ন্তীর গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণের, চুলগুলো কোঁকড়ানো হলে কোমর ছড়িয়ে পড়ে। প্রিয়ন্তীর মুখের গরমটাও খুবই মায়াবী।
আর সেই মায়াতে আটকে গেছে আকাশের বাবা মা। প্রিয়ন্তীর মামা আকাশ বাবার অফিসে চাকরি করে। প্রিয়ন্তী প্রায় যেত মামার অফিসে। রিয়াদ আহমেদ আকাশের বাবা। সে প্রিয়ন্তীকে দেখেই পছন্দ করে এবং ওর ব্যবহার চলাফেরা সবকিছু দেখে মুগ্ধ হন তিনি। আকাশের বাবা আকাশের মাকেও প্রিয়ন্তীর ব্যাপারে বলে। আনিলা আহমেদ আকাশের মা, সেও প্রিয়ন্তীকে দেখে তারও ভালো লেগে যায়। আকাশের বাবা মা প্রিয়ন্তীকে ছেলের বিয়ে করে নেওয়ার আকাশের বাবা মা প্রিয়ন্তীকে ছেলের বউ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রিয়ন্তীর মামাকে বিয়ের প্রস্তাব জানালে সে অমত করেনি। প্রিয়ন্তীর ভালোর কথা ভেবে রাজি হয়ে যান তিনি। আকাশ মাস্টার্সে পড়ছে, দেখতে স্মার্ট, ফর্সা গায়ের রং। আকাশ নিজের মন মতো ছুতেই পছন্দ করে। বন্ধুদের সাথে বেশিরভাগ সময় সে বাইরে কাটায়। এতে ওর উপর খারাপ প্রভাব পড়বেই, তাই অভিপ্রায়ে ওর বাবা মা বিয়ে দিয়ে দিলে ওর বাবা মা ভাবে ওকে বিয়ে করানো হয়তো নিজেকে পাল্টাতে পারে। আকাশ এক্ষুনি বিয়ে করতে চায়নি, ওর বাবা মায়ের কথায় বাধ্য হয়ে বিয়েটা করেছে। বিয়ের আগে প্রিয়ন্তীকে দেখেও প্রিয়ন্তী বিয়ে করতে চায়নি। ও জানে বড়লোকের ছেলেরা কেমন অহংকারী হয়, তারা সবসময় নিজেদের ইগোকেই প্রাধান্য দেয়। প্রিয়ন্তী মানা করে দিয়েছিল এই বিয়েও করবে না, শুধুমাত্র মামার মান রাখতে রাজি হতে হয়েছে ওকে, কারণ ওর মামা আকাশের বাবা মাকে কথা দিয়েছিল। প্রিয়ন্তীকে ছোট থেকে ওর মামা অনেক ভালোবেসে বড় করেছে, তাই মামাকে সে কষ্ট দিতে চায়নি। আকাশকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অবশেষে পারিবারিকভাবে ওদের বিয়েটা হয়। আদির স্বজনরাও জানে না সঠিক। আকাশের পড়াশোনা শেষ হলেই জানাবে সবাইকে। খুব সকালেই প্রিয়ন্তীর ঘুম ভেঙে যায়। প্রিয়ন্তী উঠে ফ্রেশ হয়ে শাড়ি পরে নেয়। সে এবারের বউ। বিয়ের পর দিনই জামা পরাটা মোটেও ভালো দেখায় না। প্রিয়ন্তী নামাজ আদায় করে ঘড়ির টাইমটা দেখলো 5:55 বাজে। প্রিয়ন্তীর রোজকার অভ্যাস ভোরে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা, কিন্তু এই রুমে আশেপাশে তাকিয়ে কোথাও কোরআন দেখতে পেল না। তাই ভাবলো শাশুড়ির থেকে জেনে নেবে কোরআন কোথায় রাখা আছে। আকাশ সোফায় জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। প্রিয়ন্তী বেড থেকে চাদরটা এনে আকাশের গায়ে মেলে দিল। প্রিয়ন্তী আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো, ছেলেরা ঘুমালে এত সুন্দর দেখায় জানা ছিল না। কি সুন্দর লাগছে ওনাকে। আমাদের বিয়েতে যেইভাবেই হোক হয়েছে, এই মানুষটা আমার স্বামী, কিন্তু উনি তো আমাকে বউ বলে মানতে নারাজ। উনি কি কখনোই মেনে নেবে না আমাকে? মানুষের জীবন সত্যি অদ্ভুত, অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে হয়। আমাকে শক্ত থাকতে হবে, আকাশের সামনে দুর্বল হওয়া যাবে না। আকাশকে বুঝিয়ে দিতে হবে যোগ্যতা শুধুমাত্র সামনাসামনি হয় না, মানুষের সঠিক ব্যবহারই হলো আসল যোগ্যতা। প্রিয়ন্তী কিচেনে এসে নিজে হাতে ব্রেকফাস্ট তৈরি করে সব টেবিলে নিয়ে রাখলো। বাড়ির কাজের মেয়ে ওকে মানা করেছিল, কিন্তু শোনেনি। শিউরিকে সাথে থেকে সাহায্য করতে বলে নিজেই করছে। আকাশের মা নিচে এসে দেখলো প্রিয়ন্তী ডাইনিং এ সব এনে রেখেছে। উনি এগিয়ে গিয়ে বলল, প্রিয়ন্তী, তুমি এত সকালে উঠেছো কেন? আর এইসব তুমি করছো কেন? আসলে আন্টি, আমার সকালে ওঠার অভ্যাস। তাছাড়া আমার এসব পড়তে প্রবলেম হচ্ছে। শিউলি আমাকে মানা করেছিল, আমি নিজে থেকেই করেছি। বুঝলাম। তুমি আমাকে আন্টি কেন ডাকছো? মা বলে ডাকবে কেমন? আচ্ছা, তাহলে আপনি আমাকে তুমি নয় তুই করে বলবেন। ঠিক আছে, বলবো তুই করে। তাহলে যে তোকে ওই মাকে আপন ভেবে তুমি বলতে হবে। প্রিয়ন্তীর চোখ ছলছল। শাশুড়ি যে ওকে একদিনে এত আপন করে নিবে ভাবেনি। এখানে তোর চোখে পানি কেন? কই না তো। চোখের পানি মুছে বলল। আকাশের মা প্রিয়ন্তীর গানে হাত রেখে বলল, বুঝতে পেরেছি আমি। শোন, আজ থেকে আমি তোর মা। কখনো শাশুড়ি ভাববি না, নিজের মা ভেবে সব কিছু শেয়ার করবি আমার সাথে। তুই সত্যি খুব লক্ষ্মী মেয়ে, আমার মেয়ে হয়ে থাকবি তুই। ব্রেকফাস্ট টেবিলে আকাশ পরোটা খেতে খেতে বলল, মা, আজকের ব্রেকফাস্ট কে বানিয়েছে? স্বাদটা অন্যরকম। কেন, ভালো হয়নি? ভালো হয়েছে বলেই জিজ্ঞাসা করলাম। আকাশের মা হেসে বলল, প্রিয়ন্তি করেছে। আকাশ মায়ের দিকে তাকিয়ে বলল, প্রিয়ন্তীকে? আকাশের বাবা মা বোন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশের বোন আফিয়া বলল। আকাশ ওর মায়ের রুমে মাথা নিচু করে বসে আছে। আকাশের মা ওর পাশে এসে বলল, আকাশ, আমি আর তোর বাবা তোর ভালোর কথা ভেবেই প্রিয়ন্তীকে তোর সাথে বিয়ে দিয়েছি। আমি বুঝতে পারছি তুই ওকে মেনে নিতে পারিসনি। প্রিয়ন্তী খুবই ভালো মেয়ে, ওকে তুই মেনে নে। আকাশ নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, ওই মেয়ের তো আজ খবর আছে। আমি মানা করার পরেও মাকে বলে দিয়েছে, আমি ওকে মেনে নেইনি। কি হলো, বিড়বিড় করে কি বলছিস তুই? না মা, কিছু না। মা, ওই মেয়েটা তোমাকে বলেছে আমি ওকে মেনে নেইনি, তাই না? ওই মেয়েটা কি কথা? ওকে প্রিয়ন্তী বলবি। আর শোন, প্রিয়ন্তী আমাকে কিছু বলেনি। তুই খাবার টেবিলে ওর নাম শুনে চিনতে পারলি না, তখনই আমি যা বোঝার বুঝে নিয়েছি। দেখ আকাশ, মেয়েটা আমাদের মতো এত বড়
ঘরের মেয়ে না হলেও ওর মধ্যে আমাদের সাথে মিশে থাকার প্রতিভা আছে। আমি গত 2 সপ্তাহ ধরে ওকে ফলো করে তারপর সিদ্ধান্ত নিয়েছি। তোর কি মনে হয় তোর বাবা আর আমি তোকে খারাপ চাইবো? মা, এসব কি বলছো তোমরা? আমার খারাপ কেন চাইবে? মা, তোমাদের কথা রাখতে আমি বিয়ে করেছি। ভেবেছিলাম পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করব, কিন্তু তোমরা সেই সুযোগটাও দিলে না। চিনি না জানি না এমন একটা মেয়েকে আমার লাইফে জুড়ে দিলে। এখন চিনবি ওকে, প্রবলেম কোথায়? তোর পড়াশোনা তুই চালিয়ে যা। আকাশ, আবারও বলছি, প্রিয়ন্তীর মতো লক্ষ্মী মেয়ে খুবই কম দেখা যায়। ওর আচরণ চলাফেরা সব দিক থেকেই পারফেক্ট। আর চেহারে তো মার্শাল্লাহ, অনেক মায়া আছে ওর চোখ মুখে। আকাশ মনে মনে বিরক্ত হচ্ছে প্রিয়ন্তীকে নিয়ে কথা শুনতে। মাকে মানা করতেও পারছে না, তাই ও মাকে বলল, মা, তোমাদের কথায় আমি বিয়ে করেছি, ঠিক আছে, মেনেও নিব ওই মেয়েকে। এবার খুশি তো? আকাশের মা হেসে বলল, খুব খুশি। তুই শুধু একবার প্রিয়ন্তীকে মেনে নে, দেখবি পরে তুই নিজেকেই ওকে ছাড়তে চাইবি না, চোখে হারাবি ওকে। আকাশ উঠে দাঁড়িয়ে বলল, মা, আমাকে একটু বের হতে হবে, আসছি এখন। আকাশ মায়ের রুম থেকে বেরিয়ে রাগে হাত মুঠোবন্দি করে বলতে লাগলো, মাকে তো থামানোর জন্য বললাম মেনে নেব ওই মেয়েকে, কিন্তু না, ওকে আমি মানব না। ওই মেয়েটি দেখছি মাকে নিজের বশে নিয়ে নিয়েছে। শুধু মা নয়, বাবাও তার ভক্ত হয়ে গিয়েছে। এসব ছোট ঘরের মেয়েদেরকে ভালো করে চেনা আছে। আমার ধনী পরিবার পেয়েছে, তাই বাবা মাকে কৌশলে নিজের দলে টেনে নিয়েছে। ওই মেয়েকে কি বলবো? আমার বাবা মা সুযোগ দিয়েছে বলেই তো সে সুযোগটা কাজে লাগিয়েছে। প্রিয়ন্তী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, উদাসীন হয়ে ভাবছে কি হয়ে গেল ওর জীবনে। বিয়ে, শ্বশুর বাড়ি, বর, সবকিছু নিয়ে মেয়েদের একটা স্বপ্ন থাকে। হয়তো প্রিয়ন্তীরও এমন স্বপ্ন ছিল। সব ঠিক থাকলেও যে তার বরটা ঠিক নেই, ওকে তো সে বলে মানবেই না বলেছেন। প্রিয়ন্তী বুঝে উঠতে পারছে না ওর কি করা উচিত। ও কি আকাশের অবহেলা সয়ে এই বাড়িতেই থাকবে নাকি চলে যাবে? কিন্তু এই বাড়ি ছেড়ে আর কোথায় যাবে প্রিয়ন্তী? মামার কাছে ফিরে গেলে যে সে কষ্ট পাবে, আর মামের কটু কথা শুনতে হবে। প্রিয়ন্তী অনেক ভেবে ভেবে মনে মনে বলে, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, এখনো এসে আমি নতুন বাবা মা পেয়েছি। আমি পারবো না এদেরকে ছেড়ে যেতে। বরের ভালোবাসা না হয় নাই পেলাম, বাবা মায়ের ভালোবাসা তো পাবো, এতেই আমি খুশি। প্রিয়ন্তীর ভাবনার মাঝে আফিয়া ডাক শুনতে পেল, ভাবি, কোথায় তুমি? প্রিয়ন্তী ব্যালকনি থেকে রুমে এসে মৃদু হেসে বলল, আপু, এই তো আমি ব্যালকনিতে ছিলাম। ভাবি, আমাকে আপু ডাকছো কেন? আমার নাম আফিয়া, নাম ধরেই ডাকবে। তুমি আমার বড় ভাইয়ের বউ, সম্পর্কে আমি তোমার ছোট ননদ হই। আপু, তুমি আমার সম্পর্কে ছোট হলেও বয়সে তো বড়, আমি তোমাকে আপু বলেই ডাকবো। আচ্ছা ঠিক আছে দেখো, তবে শোনো, আমাকে ননদ বলে দূরে সরিয়ে রেখো না, বোনের মতো মিশবে আমার সাথে। আচ্ছা আপু। আফিয়া প্রিয়ন্তীর ডালে হাত রেখে মুচকি হেসে বলে, আমার সুইট ভাবি, আমি ঠিক এমনই একটা ভাবি চেয়েছিলাম আর পেয়েও গেছি। আই এম সো হ্যাপি। প্রিয়ন্তী হাসলো কিন্তু কিছু বলল না, শুধু মনে মনে অবাকই হচ্ছে আকাশের বাবা মা আর বোনের ব্যবহারে। মাত্র একদিনে এতটা আপন করে নিয়েছে প্রিয়ন্তীকে ওরা। ও ভাবি, যেটা বলতে এসেছিলাম, মা তোমাকে ডাকছে, মায়ের রুমে যেতে বলেছে। যাচ্ছি। আপু, একটা কথা বলবো? হ্যাঁ বলো না, কি কথা? বলছি, তোমার ভাইয়া কি বাড়িতে আছে? ব্রেকফাস্টের পর দেখিনি তো, আর তাই আর কি। আফিয়া কিছুক্ষণ প্রিয়ন্তীর দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া তো সকালেই বেরিয়ে গেছে, তোমাকে কিছু বলে যায়নি তাই না? না মানে আপু, বাদ দাও, চলো মায়ের রুমে যাই। ভাবি, তুমি না বললেও আমি বুঝতে পারছি ভাইয়া তোমার নামটাও জানতো না। এতেই তো সবটা পরিষ্কার যে ভাইয়া তোমাকে মেনে নিতে পারেনি। তবে তুমি টেনশন করো না, ভাইয়া তোমাকে মেনে নেবে আর তোমার প্রেমে পড়বে খুব তাড়াতাড়ি। প্রিয়ন্তী চোখ বড় বড় করে তাকালো। আফিয়া হেসে উঠে বলল, ওভাবে কি দেখছো? আমি যা বলেছি না এটাই হবে, মিলিয়ে নিও। চলে এখন। রাত 11টা বেজে গেছে, আকাশ এখনো বাড়ি ফেরেনি। প্রিয়ন্তী ড্রয়িং রুমে বসে আছে আকাশের অপেক্ষায়। আকাশের মাও বসেছিল, প্রিয়ন্তী জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে। এদিকে ওর খিদেও পেয়েছে, আকাশের সাথে খাবে বললে সবার সাথে খায়নি। প্রিয়ন্তী যদিও জানে ও না খেয়ে থাকলেও আকাশ ওকে খেতে বলবে না বা জানতেও চাইবে না খেয়েছে কিনা। কলিং বেল বেজে উঠতেই প্রিয়ন্তী শাড়ির আঁচলটা মাথায় তুলে দরজা খুলে দিল। বাইরের আলো প্রিয়ন্তীর মুখে না পড়লেও ঘরের লাইটের আলো আকাশের মুখে পড়েছে। আকাশের ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে আছে প্রিয়ন্তী। আকাশ বিরক্ত নিয়ে বলল, দরজা আটকে দাঁড়িয়ে না থেকে সরো এখান থেকে। প্রিয়ন্তী সরে আসলো সেখান থেকে। আকাশ ভেতরে ঢুকে সোজা উপরে চলে গেল। প্রিয়ন্তী দরজা আটকে ডাইনিং এ খাবার রেডি করে
উপরে এলো। আকাশ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই প্রিয়ন্তী সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, খাবার রেডি করে এসেছি, নিচে চলুন। আমি খেয়ে এসেছি ফ্রেন্ডের বাসা থেকে, খাবো না এখন। প্রিয়ন্তী আর কথা বাড়ালো না, নিচে এসে খাবারগুলো ফ্রিজে রেখে দিল। প্রিয়ন্তী আর কিছু খেলো না, শুধু এক গ্লাস পানি খেয়ে রুমে চলে এলো। আকাশ বেডের ঠিক মাঝখানে শুয়ে আছে ফোনের দিকে তাকিয়ে। প্রিয়ন্তী ঠিকই বুঝতে পারছে যে ও যেন শুতে না পারে বেডে, এর জন্যই মাঝখানে গিয়ে শুয়ে আছে আকাশ। প্রিয়ন্তী বেডের পাশে দাঁড়িয়ে বলল, আমি যেমনই হই না কেন এই আকাশের সামনে নরম হওয়া যাবে না। পুরো বেড জুড়ে শুয়েছেন কেন? এক পাশে যান, আমি ঘুমাবো এখন। আকাশের কানে যেন কোনো কথাই যায়নি, ও ফোনের দিকেই তাকিয়ে আছে। কি হলো, আপনি শুনতে পাননি? আমি ঘুমাবো তো। আকাশ ফোনের দিকে তাকিয়ে বলল, রুম আমার, বেড আমার, এমনকি এই রুমে যা আছে সবই আমার। সো জোরটা আমার বেশি। এত কথা না বলে যাও, গিয়ে সোফায় শুয়ে পড়ো। ও আচ্ছা, রুম আপনার, বেড আপনার, এই রুমের সব আপনার। তাহলে আপনি স্বীকার করলেন আমিও আপনার, মানে বউ? আকাশ রেগে উঠে বসলো। প্রিয়ন্তীর পাশ ফিরে দাঁড়ানো আর মনে মনে ভাবছে, সাহস দেখিয়ে তো বলে ফেললাম, না জানি এই জিরোটা কি করবে এখন। হাউ ডেয়ার ইউ! কি বলছো এসব? তোমাকে আমি বউ বলে স্বীকার করেছি কখন? এক্ষুনি তো বললেন এই রুমে যা আছে সব আপনার, তাহলে আমিও তো এখন আপনার রুমে আছি, আমিও আপনার। সিম্পল। আকাশ রাগে চোখে তাকালো প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর সাথে সাথে অন্যদিকে ঘুরে বলল, আপনি যদি আমাকে শুতে না দেন তাহলে আমি এখনই মাকে গিয়ে বলে দিব আপনি আমাকে বেডে জায়গা দিচ্ছেন না। তোমার সাহস তো কম নয়, আমাকে ভয় দেখাচ্ছ মায়ের কথা বলে। ও মা, আপনাকে আমি ভয় দেখাবো কেন? আপনি কি ছোট বাচ্চা যে মায়ের কথা বলে আমার ভয় পেয়ে গেলেন? আকাশ হাতের মুঠ শক্ত করে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, মাত্র দুদিন ধরে এসেই এত সাহস বেড়ে গিয়েছে। এই মেয়ের অধিকার দেখাতে মানা করেছি, সেটা তো মানছেই না। উল্টো আমার মা বাবা বোনকে নিজের হাতের মুঠোয় নিয়েছে, আবার এখন আমার রুমটাও দখল করতে চাইছে। প্রিয়ন্তী আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ নিচের দিকে তাকিয়ে কিছু ভাবছে। প্রিয়ন্তী মুচকি এসে বেডের এক পাশে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আকাশ পাশে তাকিয়ে চেঁচিয়ে বলল, তোমাকে না বলেছি সোফায় গিয়ে শুতে, এখানে কেন শুয়েছ? ওঠো বলছি। প্রিয়ন্তী চাদরটা মুড়ি দেওয়া অবস্থায় বলল, উঠবো না, বেডে অনেক জায়গা আছে, শুয়ে পড়ুন, না হলে সোফায় যান। কি মেরে বাবা, ঠিক আছে, এটাও মেনে নিলাম, তবে খুব তাড়াতাড়ি তোমাকে এ বাড়ি থেকে বের করবো। খুব ভোরে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আকাশের ঘুম ভেঙে গেল। চোখ ডলতে ডলতে চোখ মেলে তাকান। কিছুটা বিরক্ত লাগলো, এত সুন্দর কোরআন পাঠ শুনে খুব ভালোই লাগছে। শোয়া থেকে উঠতে নিলে দেখলো কালকের মতো আজও চাদর গায়ে ওর। আকাশ সামনে তাকিয়ে দেখলো প্রিয়তির মাথায় ওড়না পেঁচিয়ে জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছে। আকাশ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5:52 বাজে। এত ভোরে কি ওর ঘুম ভাঙলো কি করে, এটা ভাবেই অবাক হচ্ছে। প্রিয়ন্তী পড়া শেষ করে কোরআনটা ঠিক জায়গায় রেখে জায়নামাজ ঘুরিয়ে তাকিয়ে দেখলো আকাশ নিচের দিকে তাকিয়ে সোফায় বসে আছে। কি ব্যাপার, আপনার এত সকালে ঘুম ভেঙে গেল যে? বুঝেছি, আমার কোরআন পড়ার শব্দে আপনার ঘুম ভেঙে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি পাশের রুমে গিয়ে পড়বো কাল থেকে। প্রিয়ন্তী কথাটা বলে অন্যদিকে ঘুরে ওড়না খুলতে গেল আগে। আকাশ উঠে দাঁড়িয়ে নিজের টি শার্টটা ঠিক করতে করতে বলল, না, অন্য রুমে যেতে হবে না, এই রুমেই পড়বে। প্রিয়ন্তীও ঘুরে আকাশের দিকে তাকিয়ে বলল, আপনার প্রবলেম হবে না তো? না, প্রবলেম কিসের? কোরআন পড়া বা শোনা তো খারাপ কিছু নয়। তাহলে তো নামাজ পড়াটাও খারাপ কিছু নয়, বরং আপনার জন্য ভালো। আপনি এখন থেকে নামাজ পড়বেন, কেমন? এই মেয়ে, তোমাকে আমার ভালো নিয়ে ভাবতে হবে না, আমি নিজের ভালোটা বুঝে নেব, ওকে? ঠিক আছে, ভাবলাম না। প্রিয়ন্তী ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ছেড়ে দিল। ওর ঘন কালো কোকড়ানো চুলগুলো কোমর ছাড়িয়ে পড়ে। প্রিয়ন্তী চুল আছড়ে চুল কাঁধের এক পাশে এনে কিছু একটা খুঁজতে লাগলো। ড্রেসিং টেবিলের ওপর আকাশের ফোন রাখা ছিল। আকাশ ওটা নিয়ে মাথা তুলে কয়েক সেকেন্ড অবাক হয়ে চেয়ে থেকে বলল, তুমি প্রিয়ন্তী? প্রিয়ন্তী হা করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ আবারও বলল, কি হলো বলো, তুমি প্রিয়ন্তী? হ্যাঁ, আমি প্রিয়ন্তী, কিন্তু হঠাৎ এভাবে নাম জিজ্ঞাসা করছেন কেন? আকাশ কোনো কথা না বলে হা করে তাকিয়ে রইল প্রিয়ন্তীর দিকে। ওর এভাবে তাকানোতে প্রিয়ন্তী অস্বস্তি বোধ করছিল। হঠাৎ আকাশের এভাবে তাকিয়ে থাকা আর নাম জানতে চাও অদ্ভুত লাগছে প্রিয়ন্তীর কাছে। প্রিয়ন্তী আকাশের সামনে হাত নাড়িয়ে বলল, এই যে জিরো সাহেব, কোথায় হারিয়ে গেলেন আপনি? আকাশ কিছুটা চমকে উঠে বলল, জিরো? আমাকে জিরো কেন বলছো তুমি? ঘরের মধ্যে আমার সামনে হিরোগিরি দেখান আর বাবা মায়ের সামনে জিরো আপনি, তাই আপনার এই নাম দিয়েছি। খবরদার, আমাকে তুমি জিরো বলবে না। আচ্ছা একটা কথা বলো তো, আমি কি তোমাকে বিয়ে করেছি? প্রিয়ন্তী অবাক হয়ে বলল,
বিয়ের 2 দিন পর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি আমাকে বিয়ে করেছেন কিনা। কথাটা কেমন হাস্যকর হয়ে গেল না? আকাশ আর কিছু বলল না, মাথার চুলগুলো এক হাতে টানতে টানতে ব্যালকনিতে চলে গেল। প্রিয়ন্তী আকাশের যাওয়ার দিকে তাকিয়ে বলল, কিছুই তো বুঝলাম না, কি হইল এটা? আকাশ ব্যালকনিতে দাঁড়িয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এই মেয়েটার সঙ্গে 2 দিন এক রুমে থেকেও ওর চেহারাটা আমি দেখিনি, কিন্তু কিছুক্ষণ আগে আয়নায় ওর মুখটা দেখে আমি অবাক না হয়ে পারছি না। এটাই সেই মায়াপরী যাকে আমি এত খুঁজেছি অথচ পাইনি। হ্যাঁ, সেদিন তো ক্যাফেতে পাশের মেয়েটি ওকে প্রিয়ন্তী নামেই ডেকেছিল। আজ সেই মায়াপরীটা আমার বউ হয়ে আমার এত কাছে আছে। ও মাই গড, আমি জাস্ট ভাবতে পারছি না আমি আরো 2 দিন আগে ওর মুখটা কেন দেখলাম না, কেন ওর নামটা শুনেও আমি সেই মায়াপরীর কথা ভাবলাম না। যদিও নামটা শুনে চমকেছিলাম, কিন্তু একই নামে তো অনেক মেয়ে আছে, এটা ভেবেই ভুল করেছি। এখন কি করব আমি? আকাশ চোখ বন্ধ করে ভাবতে লাগলো কয়েক মাস আগের কথা। আকাশ বন্ধুদের সাথে একটা ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছে। ক্যাফেটা খুব সুন্দর আর জায়গাটাও খোলামেলা। ক্যাফের চারপাশটা ছিল শুধু সবুজের সমারোহ। শোষো করে বাতাস বইছে, যা এখানে থাকা সকলের শরীর মনকে ফ্রেশ করে দিচ্ছে। এক কথায় অসাধারণ একটা জায়গা। হঠাৎ মেয়েদের হাসির শব্দ পেয়ে আকাশ পাশের টেবিলে তাকালো। ওই টেবিলে 3 জন মেয়ে বসে আছে। 2 জন মেয়ের মুখ দেখতে পেলেও ওই 2 জনের আড়ালে থাকা মেয়েটার মুখটা আকাশ দেখতে পায়নি। হাসির শব্দটা যেন আকাশের কানে এখনো বাজছে, কিন্তু এই 3টি মেয়ের মধ্যে কি এত সুন্দর করে হাসলো, আকাশ সেটাই ভাবছে। আকাশের বন্ধু অনিক আকাশকে বলল, কিরে, ওইদিকে তাকিয়ে আছিস কেন? ওই মেয়েদের মধ্যে কাউকে ভালো লেগে গেছে নাকি? আরে না, কি বলছিস? আমি তো অন্য কিছু দেখছিলাম। আকাশ কফি খাচ্ছে আর আর্যকে পাশের টেবিলের দিকে তাকাচ্ছে। ওর খুব মন চাইছে জানতে এত সুন্দর করে কে হাসছিল। আকাশ ওইদিকে তাকিয়ে আছে, তখন 2 জন মেয়ের মধ্যে একজন উঠে কোথায় যেন গেল। মেয়েটা সরে যাওয়ার পর সেই আড়ালে থাকা মেয়েটাকে স্পষ্ট দেখতে পেল আকাশ। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মেয়েটার ঠোঁটে লেগে আছে মুচকে হাসি। সামনে থাকা কোকড়ানো চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। কিছু চুল চোখে মুখে পড়তেই হাত দিয়ে কানের পেছনে গুজে হাত নাড়িয়ে সামনের মেয়েটার সাথে কথা বলছে। চোখে কাজল নেই, অথচ ঘন পাপড়িগুলো দেখেই মনে হচ্ছে কাজল টেনে দেওয়া চোখে। আকাশ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটার চোখের মায়ায় সে নিজ হারিয়ে ফেলছে। হঠাৎ মেয়েটি উঠে দাঁড়াতেই আকাশ নড়ে চড়ে উঠল, তবে দৃষ্টি সরালো না। পাশে থাকা মেয়েটি বলল, প্রিয়ন্তী, এই জায়গাটা খুব সুন্দর, মাঝে মাঝে আসতে হবে। তখন আকাশের দেখা মেয়েটি হাসির মুখে কিছু একটা বলল, যা আকাশ শুনতে পেল না। আকাশের বন্ধু ওকে ডাকছে, সেদিকে ওর কোনো খেয়ালই নেই। সে মেয়েটাকে দেখতে ব্যস্ত। তার মুচকি হাসি চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকানো আকাশকে মুগ্ধ করে তুলেছে। মেয়েগুলো বেরিয়ে যেতে নিলে আকাশ উঠে দাঁড়িয়ে বলল, তোরা থাক, আমার একটু কাজ আছে, আমি আসছি এখন, কাল দেখা হবে। আকাশ কথাটা বলে তাড়াহুড়ো করে ক্যাফের দরজার সামনে আসতেই অনেক জোরে বলে উঠল, আরে আকাশ, তোর ফোন আর বাইকের চাবিটা তো নিয়ে যা। আকাশ ফিরে এসে ফোন আর চাবি হাতে নিয়ে যেতে নিলে পিয়াস বলল, কি এমন কাজ তোর? এত তাড়াহুড়ো করছিস কেন? পরে বলবো, এখন সময় নেই। আকাশ ক্যাফে থেকে দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু চারদিকে তাকিয়ে সেই মেয়েটাকে আর দেখতে পেল না। হতাশ হয়ে জোরে শ্বাস নিয়ে বলতে লাগলো, কোথায় গেল মেয়েটা? দেখ, তখনই কেন বের হলাম না আমি? কোথায় খুঁজবো এই মায়াপরীটাকে? হ্যাঁ, মেয়েটি সত্যি একটা মায়াপরী। পাগল করা তার হাসি মুগ্ধ করেছে আমাকে। কাজলবিহীন চোখ জোড়া যেন তার চোখের মায়ায় ফেলে দিয়েছে। ঘন কালো কোকড়ানো চুলগুলো মেয়েটির সৌন্দর্যকে যেন আরো শতগুণে বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমি যে হারিয়ে ফেললাম সেই মায়াপরীকে, তার দেখা কি পাবো আমি কখনো? আচ্ছা, পাশের মেয়েটি কি নামে ডাকলো ওকে? ধ্যাত, মনে পড়ছে না। যাই হোক, সে আমার কাছে শুধুই মায়াপরী। তারপর থেকে আকাশ প্রায় সেই ক্যাফেতে যেত, কিন্তু কখনো তার মায়াপরীকে আর দেখেনি। এমনকি রাস্তায়ও কখনো তাকে চোখে পড়েনি। আকাশ আশা ছেড়ে দিয়েছিল যে সে তার মায়াপরীকে হয়তো কখনোই খুঁজে পাবে না। সে হয়তো স্বপ্নের মতোই সে তাকে মুগ্ধ করে হারিয়ে গেছে। আকাশে দেখা সেই মায়াপরীটা আর কেউ নয়, সে প্রিয়ন্তী ছিল। রিয়াদ আহমেদ সোফায় বসে নিউজ পেপার পড়ছে। তার রোজকার অভ্যাস। সকালে নিউজ পেপার পড়ে প্রিয়ন্তী চা এনে রিয়াদ আহমেদকে বলল, বাবা, আপনার চা। রিয়াদ আহমেদ পেপারটা রেখে হাসি মুখে চা নিয়ে বলে, বৌমা, তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো এই বাড়িতে? প্রবলেম আর কি, সবই ঠিক আছে। প্রবলেম তো একটাই, আপনার ছেলে। প্রিয়ন্তী মনে মনে কথাটা বলে মৃদু হেসে বলল, না বাবা, আমার কোনো প্রবলেম হচ্ছে না। রিয়াদ আহমেদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি বৌমা, তোমার কোনো প্রবলেম হবে না। তোমার মামার সঙ্গে কথা বলেছিলে? কাল রাতে বলেছিলাম। আফিয়া প্রিয়ন্তীর পাশে এসে দাঁড়িয়ে বলল,
কি কথা হচ্ছে শ্বশুর বৌমার মাঝে, আমি কি জানতে পারি? আপু আমার কোনো প্রবলেম হচ্ছে নাকি বাবা সেটাই জিজ্ঞাসা করছিল। ও আচ্ছা বাবা, আমি আর মা থাকতে ভাবির কোনো প্রবলেম হবে ভেবেছো? ভাবি যদি ভাইয়ের সঙ্গে একা থাকতো তাহলে না হয় প্রবলেমের কথা ভাবা যেত। মানে আকাশ কি বৌমাকে কিছু বলেছে? আফিয়া কিছু বলতে নিলেই প্রিয়ন্তী ওর হাত ধরে থামিয়ে বলল, না বাবা, তেমন কিছু নয়, আপু তো এমনিই বলেছে। ও আচ্ছা বৌমা শোনো, তুমি আগামীকাল থেকে আবারও ভার্সিটি যাবে, পড়াশোনাটা চালিয়ে যাও। প্রিয়ন্তী খুশি হয়ে বলল, আচ্ছা বাবা, যাব। বাবা, ভাবির ভার্সিটি তো আমাদের বাসা থেকে দূরে হয়ে যায়, তুমি বরং ভাবিকে ওখান থেকে ট্রান্সফার করে আমাদের ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দাও, তাহলে ভাবিরও সুবিধা হবে আর আমারও একজন সঙ্গী হবে। হ্যাঁ আকাশকে বলি বৌমাকে ওইখান থেকে ট্রান্সফার করে এখানে অ্যাডমিশন করিয়ে দিতে। না না বাবা, তার কোনো প্রয়োজন নেই, মাত্র তো 45 মিনিট সময় লাগবে যেতে। আমি ওখানে যেতে পারবো, ট্রান্সফার করানোর দরকার নেই। ওখানে যেতে 45 মিনিট, আর আফিয়ার ভার্সিটি আমাদের বাসা থেকে 10 মিনিট লাগে মাত্র। আফিয়া যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ে, দুজনকে আমি সমান চোখে দেখি। তাছাড়া তুমি রোজ একা একা এত দূরে যাবে, ব্যাপারটা ভালো দেখায় না। আফিয়া তুই যা, আকাশকে ডেকে আন। আফিয়া প্রিয়ন্তীর কানের কাছে মুখ এনে বলল, ভাইয়াও কিন্তু আমার ভার্সিটিতেই মাস্টার্সে পড়ছে, তুমি ভর্তি হলে ভালোই হবে। আফিয়া কথাটা বলে চলে গেল। প্রিয়ন্তী মনে মনে ভাবছে, আপু তাহলে ইচ্ছে করে বাবাকে এখানে অ্যাডমিশন করিয়ে দিতে বলেছে? যে ছেলে ঘরেই আমাকে বউ বলে মানে না, সে কিনা বাইরে মানবে? হয়তো তখন সবার সামনে বলবে আমাকে সে চেনেই না। আফিয়া রুমে ঢুকে বলল, ভাইয়া বাবা তোকে ডাকছে, এখনই নিচে আয়। আকাশ বেডে অন্যমনস্ক হয়ে বসে আছে। আফিয়ার কথা হয়তো ওর কানে যায়নি। আফিয়া চলে যেতে নিয়ে আবার ঘুরে এসে আকাশের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি যে কিছু বলেছি শুনেছিস তুই? আকাশ কিছুটা কেঁপে উঠে বলল, তোর কথা পরে শুনবো, আগে আমার কথা শোন। তোকে কয়েক মাস আগে একটি... ভাইয়া তোর কথা আমি পরে শুনবো, বাবা তোকে নিচে যেতে বলছে। কেন? নিজে গিয়ে শুনে নে না। আফিয়া কোমরে হাত দিয়ে বলল। আফিয়া চলে গেল। আকাশ কপালে হাত রেখে বলে, বোন, আমার কথাটা একটু শুনে যা। ঠিক আছে বল, একটুই বলবি কিন্তু। একটুই বলছি। তোকে একটা মেয়ের কথা বলেছিলাম না, যার নাম দিয়েছিলাম মায়াপরী, ওকে আমি পেয়ে গিয়েছি। ভাইয়া তোর এখন বউ আছে, আর তুই সেই অচেনা অজানা মায়াপরীকে নিয়ে পড়ে আছিস। এমনিতে তো ভাবিকে মেনে নিসনি, এখন তোর মুখে অন্য মেয়ের কথা শুনলে ভাবি কতটা কষ্ট পাবে ভেবে দেখেছিস? ভাবির মতো এমন একটা বউ পেয়েছিস, এটা তো তোর ভাগ্য। আফিয়া, আমার পুরো কথাটা তো শোন আগে। আমি যার কথা বলছি সেই... শুনবো না তোর কথা, গেলাম আমি। দেখ, এই মেয়েটাও না আমার পুরো কথা না শুনে উল্টো আমাকে কথা শুনিয়ে চলে গেল। আকাশের বাবা মা দুজনেই বসে কথা বলছে। আকাশ এসে বলল, বাবা তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ, তোর কি কাজ এবং আগামী 2 দিনে কি কোনো কাজ আছে? অবশ্য তোর বিশেষ কোনো কাজ নেই জানি, যদিও থাকে তা ক্যান্সেল করবি। আকাশের মা বলল, তোমার ছেলের আর কি কাজ থাকবে? ওর প্রধান কাজ তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আকাশ কিছু বলতে নিলে ওর বাবা বলে ওঠে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ব্যাপারটা কম আকাশ। শুনলাম কালও অনেক রাতে বাড়িতে ফিরেছিস। ভদ্রঘরে ছেলেমেয়েরা বেশি রাত করে বাড়িতে ফেরে না, এটা নিশ্চয়ই তোর অজানা নয়। যাই হোক, আসল কথায় আসি, আমি ভাবছি বৌমা পড়াশোনাটা চালিয়ে যাক, কিন্তু এখান থেকে ওর যাতায়াতের সমস্যা হবে। ওকে তোদের ভার্সিটিতে অ্যাডমিশন করাতে চাইছি, এখান থেকে কাছেই, আর আফিয়ার সাথে বৌমা যাওয়া আসা করতে পারবে। আমি চাইছি বৌমা ওর ভার্সিটি থেকে ট্রান্সফার করে এখানে অ্যাডমিশন করানোর সবকিছু তুই করবি, পারবি তো? আকাশের চোখটা কেমন উজ্জ্বল হয়ে উঠল। কিছু না ভেবে বলে দিল, হ্যাঁ বাবা, আমি পারবো। আকাশের মা হা করে তাকালো ছেলের দিকে। উনি হয়তো ভাবেনি আকাশ বিনা বাক্যে হ্যাঁ বলে দিবে। প্রিয়ন্তী পেছনে দাঁড়িয়েছিল। আকাশের এভাবে রাজি হতে অবাকই হলো। ও ভেবেছিল আকাশ হয়তো বলবে আমি পারবো না ওই মেয়েটার জন্য কিছু করতে। পরক্ষণেই প্রিয়ন্তী আবার মনে মনে বলল, এত অবাক হওয়ার কি আছে? এই আকাশ আহমেদ যে তার বাবা মায়ের সামনে জিরো, এটা ভুলে যাচ্ছি কেন? প্রিয়ন্তী রেডি হয়ে বসে আছে, অথচ আকাশের কোনো খবর নেই। প্রিয়ন্তী আফিয়ার রুমে গেল আকাশকে ফোন দিতে বলার জন্য। আপু আসবো? আফিয়া হিজাব বাঁধতে বাঁধতে বলল, ভাবি তুমি এসো এসো, আমার রুমে আসতে অনুমতি লাগে নাকি? তোমার যখন ইচ্ছে হবে চলে আসবে। আচ্ছা আপু, আসবো। আপু তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, ভার্সিটিতে যাব, ইম্পর্টেন্ট ক্লাস আছে। ভাবি তোমাকে তোর ড্রেস পরে খুব সুন্দর লাগছে,
আর হিজাবে তো তোমাকে মাশাআল্লাহ আরো বেশি সুন্দর লাগছে। কোথাও যাবে নাকি? বাবা বললো না তোমার ভাইকে আমার ভার্সিটি থেকে ট্রান্সফার করিয়ে এখানে অ্যাডমিশন করাতে, তাই তোমার ভাইয়া রুমে এসে বলল রেডি হতে, ভার্সিটিতে যেতে হবে, আজই নাকি ট্রান্সফার করানোর ব্যবস্থা করবে। বাবা ভাইয়াকে দায়িত্ব দিল আর সে রাজি হয়ে গেল, তা আবার তোমার ব্যাপারে। এতেই বোঝা যাচ্ছে আমার ভাইয়া একটু হলেও তোমার প্রতি দুর্বল হয়েছে। আর হবে নাই বা কেন, আমার এত সুইট ভাবিকে দেখে হয়তো আমার ভাই সত্যি প্রেম করেছে। আপু তুমি বাড়িয়ে বলছো, আমি মোটেও এত সুইট নই। তোমার ভাইয়া আমার প্রেমে পড়বে ইম্পসিবল। আর দুর্বল হওয়া তো দূরের কথা, সে তো আমার দিকে ভালো করে তাকায় না। তোমার ভাইয়া যা করছে বাবা মার মন রাখার জন্যই করছে। আফিয়া প্রিয়ন্তের গালে হাত দিয়ে বলল, আমি জানি ভাবি তোমার খারাপ লাগে, জানো তো ধৈর্যের ফল মিঠা হয়। ধৈর্য রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া আসলে একটা মোহে আটকে আছে, যেটা কেটে গেলে ভাইয়া তোমাকে বইয়ের মর্যাদা দেবে, এটা আমার বিশ্বাস। কিসের মোহ আপু? আরে না, তেমন কিছু না ভাবি, এখন আমাকে বের হতে হবে। তোমরাও দেরি করো না, বেরিয়ে পড়ো। আপু তোমার ভাইয়া কোথায় সেটাই তো জানি না, তুমি একটু ফোন করে দেখো না। আমি তোমার ভাইকে ফোন দিতে বলার জন্যই এসেছিলাম। তোমার কাছে ভাইয়ের নাম্বার নেই? আপু আসলে আপু আমার ফোনটা আমি মামিকে দিয়ে এসেছি, আমার কাছে ফোন নেই। আফিয়া হেসে আকাশের নাম্বার ডায়াল করে বলে, ভাবি তুমি সত্যি অনেক ভালো, নাও কথা বলো। না না, তুমি জিজ্ঞেস করো উনি কোথায় আছে। আমি কেন, তুমি কথা বলো, রিসিভ করেছে। প্রিয়ন্তী কানের কাছে ফোন নিতে ওপাশ থেকে বলে উঠল, হ্যাঁ বোন বল। আমি প্রিয়ন্তী, আপনি কোথায়? আমি তো তখন থেকে রেডি হয়ে বসে আছি। আকাশ একটু চুপ থেকে বলল, নিচে এসে দাঁড়াও, আসছি আমি। আচ্ছা। প্রিয়ন্তী আফিয়ার ফোন দিলে আফিয়া বার বলে বেরিয়ে গেল। প্রিয়ন্তী রুমে গিয়ে ব্যাগ নিয়ে আকাশের মাকে বলে গেটের সামনে এসে দাঁড়ায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে আকাশ বাইক নিয়ে প্রিয়ন্তীর সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে নিয়েও থেমে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী পার্পল কালার ড্রেস আর মাথায় ব্লু হিজাব পরেছে। সাজ বলতে ঠোঁটে পিঙ্ক কালার লিপস্টিক হালকা করে নেওয়া, তাতেই যেন পরীর মতো লাগছিল প্রিয়ন্তীকে। আকাশ ওর দিকে তাকিয়ে আছে দেখে প্রিয়ন্তী বিরক্তি নিয়ে মাথা নিচু করে বিড়বিড় করে বলল, এই লোকটার প্রবলেম কি? এভাবে কেন তাকিয়ে আছে? ওনার আচরণও আজ সকাল থেকে কেমন যেন লাগছে, কি হয়েছে কে জানে। গাড়ি শব্দ শুনে আকাশের হুঁশ এলো। প্রিয়ন্তী তখনও মাথা নিচু করেই আছে। আকাশ নরম স্বরে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ওঠো বাইকে। আপনি তো কিছু না বলে হা করে তাকিয়ে আছেন, দাঁড়িয়ে থাকবো না তো কি করব? হ্যাঁ করিনি, মুখটা বন্ধই ছিল আমার। এখন ওঠো। আমি কখনো বাইকে উঠিনি, উঠলে যদি পড়ে যাই। আকাশ হেসে বলল, ধরে বসলে পড়বে না, দেরি করো না, উঠে পড়ো। প্রিয়ন্তী বাইকে উঠে আকাশের থেকে দূরত্ব রেখে বসে। এভাবে বসলে তো পড়ে যাবে, আমাকে ধরে বসো। আপনি রাগ করবেন না তো? আকাশের মনটা একটু খারাপ হয়ে গেল। প্রিয়ন্তী যে আকাশের বলা কথাগুলো মাথায় রেখে এই কথা বলেছে সেটা বেশ বুঝতে পারছে। আকাশ হালকা হেসে বলল, না রাগ করবো না, বাবা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা তো ঠিকঠাক করতে হবে। তুমি ভালোভাবে বসে আমার কাঁধে হাত রাখো। ও, আমি তাহলে ঠিকই ধরেছিলাম, মিস্টার জিরো সাহেব নিজের বাবার কথা রাখতে এসব করছে। প্রিয়ন্তী আকাশের কাঁধে হাত রেখে শক্ত করে ধরে বসে আছে বাইকে। আকাশ বাইক আস্তে চালালেও প্রিয়ন্তী একটু পরপর আকাশের কাঁধ খামচে ধরছে। আকাশ একটা অদ্ভুত শিহরণ অনুভব করছে। আকাশ আগে কখনো নিজের মা আর বোন ছাড়া কোনো মেয়ের এত কাছে যায়নি। বাইকেও এ পর্যন্ত কোনো মেয়েকে তোলেনি, এমনকি নিজের বোনকেও না। আফিয়া বাইকে উঠতে চাইলে বলতো, এই বাইকে আগে আমার বউ উঠবে, তারপর তুই। কথাগুলো ভেবে আকাশ নিঃশব্দে হাসছে। যদিও আকাশ এখনো প্রিয়ন্তীকে বউ বলে স্বীকার করেনি, কিন্তু তার মায়া পড়েছে তার বাইকে উঠেছে, এটাই বা কম কিসে। প্রিয়ন্তী যতটা পারছে আকাশের থেকে দূরে সরে চাইছে, তারপরেও একটু পরপর আকাশের পিঠের সাথেও শুয়ে যাচ্ছে। না চাইতেও নিজের হাত দ্বারা আকাশের কাঁধ খামচে ধরছে। প্রিয়ন্তী ভেবেছিল আকাশ হয়তো রেগে যাবে, কিন্তু না, আকাশ চুপচাপ বাইক চালাচ্ছে। প্রিয়ন্তীর মনে বাইকে ওঠার আগে যে ভয়টা ছিল এখন আর তেমন ভয় লাগছে না, বরং আকাশের এত কাছে থেকে নিজেকে সেফ মনে হচ্ছে। কেমন যেন একটা ভালো লাগা অনুভব করছে আকাশের প্রতি, যার একটু গত 2 দিনে অনুভব করেনি প্রিয়ন্তী। প্রিয়ন্তীর সাথে থেকে আকাশের ট্রান্সফার করার সব ব্যবস্থা করে ওকে নিয়ে বাড়িতে ফিরে এলো রাত 9:33। আকাশ তখন বাড়ি ফিরেছে। আকাশের মা অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। মা আমার দিকে এমন অবাক চোখে তাকিয়ে আছো কেন? অবাক হবো না, তুই আজ তো এত তাড়াতাড়ি বাড়িতে এসেছিস। যে ছেলে রাত 10:30টার আগে বাড়িতে আসে না, সে আজ 10টার আগে এসেছে, বাবা চায়। মা তোমার প্রবলেম কি বলো তো? দেরি করে ফিরলেও কথা শোনাও, আবার
আজ তাড়াতাড়ি ফিরেছি তাও সব বলছো? ঠিক আছে, আমি কাল থেকে আবারও দেরি করে ফিরবো। না বাবা, আমি আর কিছু বলবো না। তুই আজকের মতো রাতে তাড়াতাড়ি বাড়িতে আসবি, কেমন? আকাশ আর কিছু না বলে উপরে যেতে নিলে আফিয়া এসে সামনে দাঁড়ায়। আকাশ কপাল কুঁচকে বলে, কি হলো, সামনে দাঁড়ালি কেন? মায়ের মতো তুইও কি তাড়াতাড়ি ফেরা নিয়ে কথা শোনাবি? মা তো তাড়াতাড়ি ফেরার কারণটা জানি না, আমি জানি তাই এ বিষয়ে কিছু বলবো না। এখন বল, তোর হাতে এই প্যাকেটটা কিসের? কি আছে এতে? আকাশ ভ্রুকুচকে বলল, এই প্যাকেটটা কিসের তোর না জানলেও চলবে। কি কারণ জানিস সেটা বল। কারণ আর কি, আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ, মানে আমার সুইট ভাবি, তার জন্য তুই তাড়াতাড়ি ফিরছিস। ঠিক বলেছি না? আকাশ আফিয়ার মাথায় চাটি মেরে বলল, তুইও যেমন তোর ভাবনাগুলোও তেমন, তবে তোর এই ভাবনাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আকাশ উপরে উঠে গেলে আফিয়া ওর মায়ের কাছে গিয়ে গলা জড়িয়ে বলে, মা, বুঝলে কিছু? কিছুটা বুঝেছি। আমরা প্রিয়ন্তীকে বউকে এনে ভুল করিনি। প্রিয়ন্তী ব্যালকনিতে দাঁড়িয়েছিল। রুমে কারো আসার শব্দ পেয়ে রুমে এসে দেখে আকাশ এসেছে। প্রিয়ন্তী এগিয়ে এসে কিছু বলবে, তার আগে আকাশ বলল, প্লিজ, তুমি অন্তত জানতে চেও না এত তাড়াতাড়ি কেন ফিরলাম। নাও, এটা তোমার জন্য এনেছি। কি আছে এতে? নিজেই খুলে দেখো। প্রিয়ন্তী প্যাকেটটা নিয়ে কয়েক সেকেন্ড ওটার দিকে চেয়ে থেকে খুললো। ভেতরে থাকা বক্সটা দেখে প্রিয়ন্তী বড় বড় চোখ করে বলে, তো মোবাইল ফোন কার এটা? বললাম তো তোমার জন্য এনেছি, তার মানে তোমার এটা। প্রিয়ন্তীর চোখ জোড়া আগের চেয়ে আরো বড় হয়ে গেল। একবার বক্সটা দিকে তাকাচ্ছে তো আবার আকাশের দিকে। আকাশ মুচকি হেসে বলে, চোখ দুটো তো বেরিয়ে আসবে, এভাবে দেখার কি আছে? না মানে আপনি আমাকে হঠাৎ ফোন এনে দিলেন কেন? এটা আপনি রাখুন, আমার লাগবে না। চুপ, বেশি কথা বলো কেন? তোমার ফোন নেই তাই নিয়ে এলাম। সব সময় মায়ের ফোন বা আফিয়ার ফোন নিতে তোমার হয়তো ভালো লাগবে না। তাছাড়া তুমি ভার্সিটিতে যাবে আসবে, কখন কি বলা যায় না। ফোন থাকলে অনেক সুবিধা হবে। এখন থেকে এটাই ব্যবহার করবে। ফোনে আমি সিম সেটিং করে দিয়েছি, বাবা মা আফিয়া আর আমার নাম্বারও সেভ করে দিয়েছি। তুমি তোমার ফ্যামিলিতে যারা আছে তাদের নাম্বার সেভ করে নিও। আর একটা কথা, বাইরের কাউকে নাম্বার দেবে না, ক্লোজ ফ্রেন্ড ছাড়া। আকাশের কথা শেষ করে ওয়াশরুমে চলে যায়। এদিকে প্রিয়ন্তী যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। সবটাই স্বপ্নের মতো লাগছে। আকাশের বিহেভটা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। বিয়ের রাতে প্রিয়ন্তী যে আকাশকে দেখেছিল তার সাথে এই আকাশের কোনো মিল খুঁজে পাচ্ছে না প্রিয়ন্তী। প্রিয়ন্তী নিজে নিজে বলতে লাগলো, যে ছেলে আমার যোগ্যতা নিয়ে কথা বলেছে, আমাকে কখনো মানবে না বলেছে, সে এত ভালো ব্যবহার কি করে করছে আমার সাথে? আমি তো তাকে ফোনের কথাও বলিনি, তাহলে হঠাৎ নিউ ফোন এনে দিল কেন? আমার মাথায় তো কিছুই আসছে না। আসবেই বা কি করে? বিয়ে প্রথম দুদিন আমার ছায়াও দেখতে পারতো না, আর আজ সকাল থেকেই তার উল্টোটা হচ্ছে। বাবা জানে, আল্লাহ জানে কি চলছে এই আকাশের মাথায়। রাতে ডিনার করে এসে আকাশ বেডে বসে ল্যাপটপে কিছু করছে। প্রিয়ন্তী চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। আকাশ আর চোখে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলে, ফোনটা যেভাবে দিয়েছি ওভাবে রেখে দিয়েছো, বক্সটা খুলে তো দেখতে পারতে। নাকি আমার দেওয়া কিছু নেবে না তুমি? প্রিয়ন্তী আকাশের দিকে তাকিয়ে বলে, কেন নিব না? অবশ্যই নিব। এখন তো কোনো দরকার নেই তাই বের করিনি। আর শুনুন, আপনি দিয়েছেন এতে আমার কোনো প্রবলেম নেই। আপনি আমাকে বউ বলে না মানলেও আমি আপনাকে আমার বর বলে মানি। আর আমি শুনেছি বর কিছু দিলে তা ফিরিয়ে দিতে নেই। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। এই মেয়েটাকে যে সে মনের অজান্তেই অনেক আঘাত দিয়ে ফেলেছে। আকাশের এখন নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে। আকাশ ভাবছে কেন সে নিজের আভিজাত্যের অহংকার করে তার মায়াপরীকে লোভী বলে ভাবলো। সে যে মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েও আকাশের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে। আকাশ বেডে শুয়ে আছে দেখে প্রিয়ন্তী কিছুই বললো না। বেড থেকে বালিশ নিয়ে সোফায়ের কাছে যেতে আকাশ বলে উঠে, তুমি বেডে শুতে পারো, আমার কোনো প্রবলেম হবে না। আমি এখানেই ঠিক আছি। এমনিতেই আপনাকে দুদিন কষ্ট করে সোফায় শুতে হয়েছে। আপনি বেডেই ঘুমান, আমি সোফায় ঘুমাবো। আকাশ কিছুই বললো না, শুধু তাকিয়ে থাকলো তার মায়াপরীর দিকে। প্রিয়ন্তী আজ ভার্সিটিতে যাবে। দুদিন আগে আকাশকে ভর্তি করে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে আর হিজাব বাঁধছে। তখনই আকাশ রুমে আসে। প্রিয়ন্তীর মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে মনে মনে বলে, ও, এই মেয়েটা তো দেখছি আমার মাথাটা খারাপ করে দেবে। এত সুন্দর লাগে কেন ওকে? সিম্পল ভাবে থাকে, তারপরও মনে হয় সব সময় নিজেকে গুছিয়ে পরিপাটি করে রাখে। এমন একটা মেয়েকে আমি দূরে ঠেলে দিতে চেয়েছিলাম। না, আমি আর ধনী গরিব বলে কাউকে আলাদা করে দেখবো না। এখন থেকে সবাই আমার চোখে সমান। আমি আমার মায়াপরীকে অনেক ছোট করেছি ওর যোগ্যতার কথা বলে। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই যে জিরো সাহেব, কোথায় হারালেন আপনি? এতবার ডাকছি, কিছু শুনছেন না? আকাশ চমকে উঠে বলে, কিছু বলছো?
জি বলছি। কি ভাবছিলেন? কতবার ডাকলাম। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছেন। হ্যাঁ, হারিয়েছিলাম তো আমার মায়াপুরীর জগতে। এই মায়াপরিটা আবার কে? সময় হলে জানতে পারবে। তুমি রেডি তো? আফিয়া হয়তো নিচে অপেক্ষা করছে। হ্যাঁ, আমি রেডি, চলুন। প্রিয়ন্তী আগে বেরিয়ে যেতে নিলে আকাশ নরম স্বরে পেছন থেকে ডাকে। প্রিয়ন্তী। প্রিয়ন্তী চমকে উঠল এই প্রথম আকাশের মুখে নিজের নাম শুনে। প্রিয়ন্তী আকাশের দিকে ঘুরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আকাশ মৃদু হেসে বলে, আমার একটা আবদার ছিল, রাখবে? কি আবদার বলুন? তোমার হিজাবটা খুলে চুলগুলো ছেড়ে দাও, ঠিক আগে যেমন চুল ছেড়ে থাকতে। আগে চুল ছেড়ে থাকতাম, আপনি কি করে জানলেন? আমি তো এমনি বলছি, হয়তোবা থাকতে, তাই বললাম। প্লিজ আজকের মতো চুল ছেড়ে দাও, কাল থেকে রেগুলার হিজাব করবে। প্রিয়ন্তীর কথা বাড়ালো না। ওরও খুব ইচ্ছে করছে আকাশের আবদারটা রাখতে। শুধু তো চুলগুলোই ছেড়ে দিতে বলেছে, এটা তো কঠিন কিছু নয়। প্রিয়ন্তী বিয়ের আগে মাঝে হিজাব পরতো শখ করে। বিয়ের পর নতুন মানুষ, নতুন জায়গা, এখানে তো আর নিজের মতো করে চলা যাবে না। তাছাড়া আফিয়া বাড়ির মেয়ে হয়েও হিজাব ছাড়া বের হয় না, আর প্রিয়ন্তী বাড়ির বউ হয়ে হিজাব ছাড়া বের হবে, এটা ভালো দেখায় না। তাই প্রিয়ন্তী হিজাব পরতে শুরু করেছে। প্রিয়ন্তী হিজাব খুলে চুলগুলো ছেড়ে দেয়, আর তার অবাধ্য চুলগুলো পিঠে কোমরে ছড়িয়ে পড়ে। আকাশ মুগ্ধ হয়ে চেয়ে আছে সে চুলের দিকে। প্রিয়ন্তী আকাশের সামনে আসতেই আকাশ মুচকি হেসে বলে, চুল ছেড়ে দিয়ে অনেক সুন্দর লাগছে তোমাকে। প্রিয়ন্তী একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, কেন, হিজাব পরে কি খারাপ দেখায় আমাকে? একটু খারাপ দেখায় না, হিজাব পরা অবস্থায় তোমাকে পবিত্র লাগে দেখতে। তুমি কাল থেকে আবারও হিজাব পরেই বের হবে। আকাশ, প্রিয়ন্তী, আফিয়া একসাথে ভার্সিটিতে যাচ্ছে। আফিয়া না থাকলে আকাশ প্রিয়ন্তীকে নিয়ে বাইকেই যেত। তিনজন তো যাওয়া যাবে না, তাই নিজেদের গাড়িতেই যাচ্ছে। আকাশ ড্রাইভারের পাশের দিকে বসেছে, প্রিয়ন্তী আর আফিয়া পেছনে। আফিয়া আজও হিজাব খুলে চুল ছেড়ে দিয়েছে। আফিয়াকেও খুব সুন্দর লাগছে চুল ছাড়াতে। ওর চুলগুলো একদম সিল্কি, তবে বেশি বড় নয়। আকাশ একটু পরপর ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে তার মায়াপরীকে দেখছে। বাতাসে প্রিয়ন্তীর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, সামনের কাটা চুলগুলো চোখে মুখে আছড়ে পড়ছে তার। প্রিয়ন্তী বিরক্তির সাথে চোখ মুখের উপর থেকে চুল সরিয়ে দিচ্ছে। আকাশের খুব হাসি পাচ্ছিল প্রিয়ন্তীর বিরক্তি মাখা মুখটা দেখে। ওর খুব ইচ্ছে করছিল নিজের হাতে তার মায়াপরীর এলোমেলো অবাধ্য চুলগুলো কানের পেছনে গুজে দিতে। ভার্সিটির সামনেই নেমে আফিয়া, প্রিয়ন্তী আর আকাশ ভেতরে ঢুকে। একটি সামনে এগোতে অনেক দৌড়ে এসে ওদের সামনে দাঁড়ায়। আকাশ হেসে বলে, কি রে, এভাবে দৌড়ে এলি কেন? আমার তো উড়ে আসতে মন চাইছিল, তোদের দেখে ডিপার্টমেন্টের 2 তলা থেকে দৌড়ে এলাম। অনেক আর চোখে আফিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলে হাঁপাচ্ছে। আকাশ বলল, আমাদেরকে আগে কখনো দেখিসনি যে 2 তলা থেকে তোর উড়ে আসতে মন চাইলো? দেখেছি রে দোস্ত, তবে এমন রূপে আগে কখনো দেখিনি। আমার হার্টবিট সেকেন্ডে সেকেন্ডে কেঁপে উঠছে। আকাশ অনেকের কথা বুঝতে না পেরে বলে, তোর মাথা হয়তো ঠিক নেই, কি বলছিস এসব? তোর মুখে তো আগে এ ধরনের কথা শুনিনি কখনো। আফিয়া অনেকের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, ভাইয়া তুই তোর মাথা খারাপ বন্ধুকে সামলা, আমরা গেলাম। অনেক আফিয়ার দিকে তাকিয়ে বলল, আমার মাথা ঠিক আছে, হৃদয়টা ঠিক নেই, বুঝেছো? এই হৃদয়টা কোনো এক রমণীকে দেখে থমকে গেছে। প্রিয়ন্তী কিছুই বলছে না, নীরব দর্শক হয়ে ওদেরকে দেখছে। অনেকের চোখ প্রিয়ন্তীর দিকে পড়তেই আফিয়াকে বলল, এটা কি তোমার নিউ ফ্রেন্ড? কেন, ভালো লেগেছে? প্রপোজ করবেন? আকাশ, প্রিয়ন্তী দুজনেই আফিয়ার দিকে তাকায়। অনেক মুচকি এসে বলে, আমার ভালো লাগাটা অন্য কেউ, অনেক আগে থেকেই তাকে ভালো লাগে, মেবি ভালোবাসি, আর আজ তো তাকে দেখে আরো ভালো লেগে গেছে। সো আমি ডানে বামে না তাকিয়ে সামনের দিকেই শুধু তাকাতে চাই। আকাশ একটু হলেও ভেবে নিয়েছিল অনেক হয়তো প্রিয়ন্তীকে দেখে এসব বলছে, কিন্তু এখন অনেকের কথা শুনে আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, অনেক, তোর পাগলামোগুলো পরে দেখবো, এখন থাম। আফিয়া, তুই তোর ক্লাসে চলে যা, আমি প্রিয়ন্তীকে ওর ডিপার্টমেন্ট দেখিয়ে দিব। প্রিয়ন্তী আফিয়ার হাত ধরে বলে, না আপু যাবে আমার সঙ্গে। আকাশ বুঝতে পারছে প্রিয়ন্তীর কিছুটা নার্ভাস লাগছে। নতুন ভার্সিটি, নতুন পরিবেশ, একটু তো নার্ভাস লাগবে। আকাশ প্রিয়ন্তীকে বলল, প্রিয়ন্তী, আফিয়া তো ইংলিশ ডিপার্টমেন্টে, ওই সামনের বিল্ডিংটা 2 তলায় ওর ক্লাস হয়, আর তোমার ডিপার্টমেন্টটা আরো ভেতরে। ওর ওদিকে যেতে হবে না, আমি তোমাকে দেখিয়ে দিব। আকাশ প্রিয়ন্তীকে নিয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সামনে এলো, সাথে অনেকও এসেছে। আকাশ বলল, 3 তলায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যেতে পারবে তো, নাকি দিয়ে আসতে হবে? আমি বাচ্চা নাকি যে হাত ধরে ক্লাসে দিয়ে আসবেন? আমি একাই যেতে পারবো। আচ্ছা শোনো, আমি ক্যাম্পাসে আছি, ক্লাস শেষ হলে ফোন দেবে আমাকে। আর শোনো, একদম নার্ভাস হবে না, কেমন? প্রিয়ন্তী মুচকি হেসে বলে,
আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আসছি। প্রিয়ন্তী চলে যেতে অনেক সন্দেহের দৃষ্টিতে বলে, কাহিনী কি রে? কে এই মেয়েটি? আমিও তো সেটাই জানতে চাই, তোর কাহিনী কি? কাকে দেখে তোর হার্টবিট সেকেন্ডে সেকেন্ডে কাঁপছিল? আকাশ, আমার কথা ছাড়, আগে বল মেয়েটি কে? তুই এত কেয়ার করছিলি কেন ওকে? আমি তো ভেবেছিলাম আফিয়ার বান্ধবী হয়তো, পরে তো শুনলাম মেয়েটি ওকে আপু বলল। বল না কে ও? বলবো? শুনে কোনো রকম রিয়াক্ট করবি না তো? আরে বল তো আগে। ওর নাম প্রিয়ন্তী। ও সে অচেনা মায়াপরী, ওই যে ক্যাফেতে যে মেয়েকে দেখে আমি তার চোখের মায়ায় হারিয়ে গিয়েছিলাম। এটাই আমার সেই মায়াপরী। ও এই তাহলে তোর সেই মায়াপরী। তোর চয়েস আছে বলতে হবে। যাক, ভালো হয়েছে, এত খুঁজে অবশেষে ওকে পেয়ে গেছিস তুই। বাট এটা তো খারাপ কিছু নয়। তুই এত রিয়াক্ট করার কথা কেন বললি? এর পরের কথাটা শুনলে চমকাবি তুই। যাই হোক, কোনো রিয়াক্ট করিস না প্লিজ। আসলে তোদের কাউকে বলা হয়নি, আমি গত সপ্তাহে বিয়ে করেছি, আর এই মায়াপরীটাই আমার বউ। অনেক চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। তা দেখে আকাশ বলল, এই নিয়ে কথা বাড়াস না দোস্ত, সবকিছুই খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি তোকে সবটা বলছি। আকাশ অনেককে সবটা খুলে বলে। অনেক সব শুনে বলে, বুঝলাম, কিন্তু আকাশ তুই প্রিয়ান্তীকে এতটা ছোট করে না দেখলেও পারতি। মেয়েটার মধ্যে একটা ইনোসেন্ট ভাব আছে, তা ওর কথা শুনেই বোঝা যায়। তাছাড়া তুই বললি ওর মা বাবা ছোট থাকতে মারা গিয়েছে, তারপর থেকে মামার কাছে বড় হয়েছে। মা বাবা ছাড়া একটা মেয়ে হয়ে এত বড় হয়েছে, কতটা কষ্ট করতে হয়েছে ভাবতে পারিস? আর তুই ওকে ওর যোগ্যতা নিয়ে কথা বলছিস, কাজটা না করলেও পারতি। আই নো অনেক, আমার ভুল হয়েছে। আমি তোর সম্পর্কে কিছু না জেনে ওসব বলেছি। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। আমি প্রিয়ন্তীর কাছে ক্ষমা চাইব। প্রিয়ন্তীর ক্লাসে এসে নিঝুম নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়। পাশাপাশি বসেছিল দুজন ক্লাসে। নিঝুম খুব মিশুক টাইপের মেয়ে। মাত্র 2 ঘন্টায় প্রিয়ন্তীর সাথে মিশে গেছে একদম। প্রিয়ন্তীরও মেয়েটাকে খারাপ বলে মনে হয়নি। ওরাও ক্লাস শেষ করে একসাথে কথা বলতে বলতে নিচে এলো। নিচে এসে দেখলো আফিয়া ওদের দিকেই আসছে। আফিয়া প্রিয়ন্তীর সামনে এসে বলল, ভাবি, প্রথম দিন ক্লাস করতে কেমন লাগলো? ভালো আপু, তবে প্রথম দিন তো একটু বোরিং লাগছিল। আফিয়া আপু, প্রিয়ন্তীকে তুমি ভাবি বলছো কেন? আমার ভাইয়ের বউ, তাই ভাবি বলেছি। ও মা, আকাশ ভাইয়া বিয়ে করেছে? কই, ভাইয়া তো কিছু বললো না। বিয়ের ব্যাপারটা কাউকে জানানো হয়নি। আচ্ছা নিঝুম, আগে বলো আমার ভাবিকে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে আপু। প্রিয়ন্তী আফিয়াকে বলল, আপু তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ, সকালে ক্যাম্পাসে আসার পর যে ছেলেটি আমাদের সামনে এসে পাগলামি করলো, ওনার নাম অনিক, ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। আর নিঝুম অনিক ভাইয়ের বোন। নিঝুম আফিয়ার দিকে এগিয়ে গিয়ে বলে, আফিয়া আপু, ভাইয়া কি পাগলামো করেছে? বাসায় গিয়ে তোমার ভাইয়াকে কি শুনে নিও। প্রিয়ন্তীর ফোন বেজে উঠলে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে আকাশ কল দিয়েছে। প্রিয়ন্তী কল রিসিভ করে। হ্যালো, ক্লাস শেষ হয়নি এখনো? হয়েছে একটু আগেই। ও আচ্ছা, শোনো, আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছি। তুমি আফিয়ার সঙ্গে বাড়িতে চলে যেও। আফিয়াকে আমি বলে দিয়েছি। আপু আমার পাশেই আছে। প্রিয়ন্তী ফোন কাটতে আফিয়া বলল, কি ভাবি, আমার কথাগুলো একটু হলেও মিলে যাচ্ছে তো? দেখেছো ভাইয়া কত কেয়ার করে তোমার? প্রিয়ন্তী কিছুই বললো না। নিঝুম হেসে বলল, ভালোবাসা থাকলে কেয়ারটা আসবে। আচ্ছা আপু, তুমি তো আমাদের 1 ইয়ার উপরে, বয়সেও বড়, তাহলে প্রিয়ন্তীকে ভাবি ডাকছো কেন? তাতে কি, আমার বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকলে কেমন দেখায় না? আর এমন একটা মেয়েকে ভাবি ডাকতেই ভালো লাগে। আমার হবু ভাবিটাও কিন্তু অনেক কিউট, আর আজ তাকে অন্য লোকে আরো বেশি কিউট লাগছে। হয়তো তাকে দেখে আমার ভাইয়া আজ পাগলাম করেছে। নির্ঝুম তোমার হবু ভাবে মানে? অনেক ভাইয়া কাউকে ভালোবাসে? আমি যতটা জানি ভাইয়া তাকে অনেক 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 পছন্দ করত, হয়তো ভালোবেসে ফেলেছে। আকাশ আজও তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে। কাজে নিয়ে আকাশের মা কিছুই বলেনি। গত 1 সপ্তাহে আকাশ রাত 9:30-এর আগে বাড়ি ফিরেছে। ছেলের এমন পরিবর্তন দেখে আনিল আহমেদ মনে মনে খুব খুশি হয়েছে। প্রিয়ন্তী বাড়িতে এতদিন শাড়ি পরেছে, শাড়ি পরে চলতে অসুবিধা হয়, তাই আকাশের মা ওকে ড্রেস পরতে বলেছে। প্রিয়ন্তী খুবই নর্মাল ভাবে থাকতে পছন্দ করে, তাই সালোয়ার কামিজ, চুড়িদার এসব পরতে কমফোর্টেবল ফিল করে। প্রিয়ন্তী আজ নীল রঙের সালোয়ার কামিজ পরেছে। রুমের লাইট অফ করে জানলার ধারে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে প্রিয়ন্তী। আকাশের মা বোনের সাথে সারাদিন থেকে ভালোই সময় কাটলেও এই রাতটা যেন কাটতেই চায় না। আকাশের বলা প্রথম কথাগুলো মনে পড়লে ওর বুকের ভেতরে খুব আঘাত লাগে।
কিন্তু প্রিয়ন্তী আকাশকে এখনো বুঝতে পারছে না আকাশ ঠিক কি চাইছে। রুমে লাইটের আলো না থাকলেও বাইরে আবছা আলোতে প্রিয়তির মুখটা খুব মায়াবী লাগছে। ওর পরনে থাকা নীল ড্রেসটা যেন ওকে এই অন্ধকারে সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দিয়েছে। আকাশ রুমে ঢুকে অন্ধকার দেখে প্রিয়ন্তীকে ডাকলো। কোনো সাড়া না পেয়ে আকাশ আরেকটু সামনে গিয়ে আবছা আলোতে দেখতে পেল প্রিয়তি জানলার ধারে দাঁড়িয়ে আছে। আকাশ কোনো কথা না বলেও প্রিয়ন্তীর পেছনে গিয়ে দাঁড়ায়। তারপর নরম স্বরে প্রিয়ন্তীর নাম ধরে ডাকলো, তো তাতেও ওর কোনো সাড়া পেল না। প্রিয়ন্তী সে একইভাবে সামনে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। আকাশ প্রিয়ন্তীর কাঁধে হাত দিতে গিয়েও নামিয়ে নিল। একটু পর আবারও আস্তে আস্তে হাত উঠিয়ে আলতো করে প্রিয়ন্তীর কাঁধে হাত রেখে বলল, প্রিয়ন্তী কি হয়েছে, কিছু বলছো না কেন? প্রিয়ন্তী কেঁপে উঠলো আকাশের হাতের ছোঁয়ায়। আকাশ দ্রুত হাত সরিয়ে বলল, সরি, আসলে আমি ডাকছিলাম, তুমি সাড়া দিচ্ছিলে না, তাই তোমার কাঁধে। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আপনি কখন এসেছেন? প্রিয়ন্তীর গলাটা কাঁপছিল কথা বলার সময়। ও এখনো আকাশের থেকে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। আকাশ প্রিয়ন্তীর কথার কোনো উত্তর না দিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয়। প্রিয়ন্তীর সামনে গিয়ে বলে, প্রিয়ন্তী মাথা তোলো, তাকাও আমার দিকে। কি হলো, তাকাও বলছি। তে আকাশের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। আকাশ আচমকা প্রিয়ন্তীর গালে নিজের হাত রেখে বলে, কি হয়েছে, তোমার চোখে পানি কেন? প্রিয়ন্তী কিছু বলবে কি তাও চোখ বড় বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ ওর গানে এইভাবে হাত রেখেছে সেটা হয়তো মানতেই পারছে না। আকাশ রেগেই বলে, কি হলো, আমি কিছু জিজ্ঞেস করেছি, শোনোনি তুমি? কি হয়েছে, কাঁদছো কেন? প্রিয়ন্তী খানিকটা কেঁপে ওঠে, অভিমানী কণ্ঠে বলে, কিছু হয়নি, আর আমার চোখের পানিও কাউকে দেখতে হবে না। প্রিয়ন্তী সোফায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। আকাশ ওর আর কিছুই বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায়। প্রিয়ন্তী রাতে খাবে না বলেছে, তাই আকাশ ওর মাকে বলেছে খাবার রুমে পাঠিয়ে দিতে। আকাশ প্রিয়ন্তীকে অনেকবার বলেও খাওয়াতে পারেনি। আকাশও না খেয়ে রেখে দিল। প্রিয়ন্তী সোফায় শুয়েছে, আকাশ বেডে শুতে বলেছে। প্রিয়ন্তী সেটাও শোনেনি, এমনকি আকাশের সাথে কোনো কথাও বলছে না। আকাশ আর কিছু না বলে রেগে শুয়ে পড়ে। রোজকার মতো আজ সকালেও প্রিয়ন্তীর কোরআন পড়ার শব্দ শুনে আকাশের ঘুম ভেঙে যায়। এটা যেন আমার অভ্যাসে পরিণত হয়েছে। রোজ সকালে প্রিয়ন্তীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে। আকাশের বাবা প্রিয়ন্তীকে বলল, বৌমা, এক সপ্তাহের বেশি হলো তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো। তোমার মামা কাল অফিসে বলছিল তোমাকে আর আকাশকে বাড়িতে গিয়ে ঘুরে আসতে। আজ তো তোমার ভার্সিটির অফ ডে, ঘুরে আসো। প্রিয়ন্তী মাথা নিচু করেই রইল, কিছুই বলল না। কি বলবে আকাশ, হয়তো ও যেতে চাইবে না ওর সাথে। একা যাওয়াটা তো ভালো দেখায় না, আর যদি একা যায় তাহলে মানি কথা শোনাবে। আকাশের মা প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, প্রিয়ন্তী কিছু বলছিস না কেন, মন খারাপ তোর? আকাশ কিছু বলেছে? আকাশ এতক্ষণ চুপ করে খাচ্ছিল। ওর মায়ের কথা শুনে প্রিয়ন্তীর দিকে তাকালো। না মা, উনি কিছু বলেনি। আসলে আমি যেতে চাইছি না ও বাড়িতে। একা গেলে মামি আমাকে কথা শোনাবে, সাথে মামাকেও। আমি চাই না মামা আমার জন্য আর ছোট হোক। তুই কেন এই কথা বলছিস আমি বুঝতে পারছি, কিন্তু তুই একা কেন যাবি? আকাশও যাবে তোর সাথে। কিরে আকাশ, প্রিয়ন্তীকে নিয়ে ওর মামা বাড়িতে যেতে কোনো প্রবলেম আছে তোর? আকাশ মৃদু হেসে বলল, না, আমার কোনো প্রবলেম নেই, আমি তো ফ্রি আছি আজ। প্রিয়ঙ্কা আশ্চর্য হয়ে তাকালো আকাশের দিকে। আকাশ ওর সঙ্গে যেতে রাজি হবে এটা কল্পনাও করেনি। আকাশ বলে উঠল, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? নাকি আমাকে তোমার সঙ্গে তোমার মামা বাড়িতে নিতে চাইছো না? আকাশ কি বলছিস তুই? প্রিয়ন্তী তোকে নিতে চাইবে না কেন? মা, আমি এমনি এমনি বলছি না, দেখো প্রিয়ন্তী কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। প্রিয়ন্তী আর আকাশ একটু আগেই মামা বাড়িতে এসেছে। প্রিয়ন্তীর মামা তো খুব খুশি হয়েছে ওদেরকে দেখে। প্রিয়ন্তীর মামিও হাসি মুখে কথা বলছে, কিন্তু প্রিয়ন্তী ঠিকই বুঝতে পারছে আকাশকে দেখেই সে কিছু বলছে না, তবে মনে মনে ঠিকই রাগে ফুঁসছে। দুপুরে খাবার খেয়ে আকাশ প্রিয়ন্তীর রুমে গিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর দরজা ঠেলে কেউ রুমে ঢোকার শব্দ পেয়ে আকাশ সেদিকে তাকালো। 5 থেকে 5.5 বছরের একটা বাচ্চা মেয়ে আকাশের সামনে এসে কোমরে হাত রেখে চোখ দুটো ছোট ছোট করে বলল, তুমি আমার আপনিকে কেন নিয়ে গিয়েছো? আকাশ উঠে মেয়েটার সামনে হাঁটু কেটে বসে মেয়েটার গালে এক হাত রেখে আদরি গলায় বলল, তোমার নাম কি, আর কে তোমার আপনি? মেয়েটা আকাশের হাত গাল থেকে সরিয়ে বলল, আমার মুখে হাত দিবে না। তুমি আপনিকে নিয়ে গিয়েছো, তুমি খুব পচালো। আপনি আমাকে রোজ চকলেট এনে দিত, কত আদর করতো। এখন আমাকে কেউ চকলেট দেয় না, আদরও করে না। রাইনামণি এখানে, সে কি আমার উপর অভিমান করেছে? আমি তো তার জন্য অনেকগুলো চকলেট এনেছি, আর ভাবছি এতগুলো আদর দিব তাকে। দরজা দাঁড়িয়ে প্রিয়ন্তী হাসি মুখে কথাগুলো বলে এগিয়ে এলো। মেয়েটার মুখে হাসি ফুটে উঠলো। প্রিয়ন্তীর সামনে গিয়ে ইশারায় বলল নিচু হতে। প্রিয়ন্তী নিচু হতে মেয়েটির গলা জড়িয়ে দুগালে চুমুক দিয়ে বলে, আপনি, আমি তোমাকে অনেক মিস করেছি।
তুমি কেন চলে গিয়েছিলে? তোমাকে এই পচা লোকটা নিয়ে গিয়েছিল তাই না? আমি জানি তো আমার বোনটা আমাকে অনেক মিস করেছে, তাই তো দেখা করতে চলে এসেছি। আর ওনাকে পচা লোক বলছো কেন? উনি খুব ভালো, উনি তোমার ভাইয়া হন। ভাইয়াকে সালাম দিয়েছো? না দেইনি, রিয়ান ভাইয়া বলেছে উনি নাকি তোমাকে নিয়ে গিয়েছিল, তাই আমি রাগ করেছি ওই ভাইয়াটার উপর। ও তাই? কিন্তু আমি তো চলে এসেছি, তোমাকে না বলেছি সবাইকে সালাম দিতে হয়? যাও ভাইয়াকে সালাম দাও। রায়না আকাশের দিকে ঘুরে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আকাশ ওদের কথা শুনে বুঝতে পারছে এটা প্রিয়ন্তীর বোন হয়। প্রিয়ন্তী যে ওকে খুব ভালোবাসে তাদের কথা শুনেই বোঝা যাচ্ছে। আকাশ মুচকে এসে বলে, ওয়ালাইকুম আসসালাম। আমি এখন বুঝতে পারছি তুমি কেন রেগে আছো আমার উপর। এটাই তোমার আপনি, তাই তো? কিন্তু তোমার আপনি তো চলে এসেছে, এখনো রেগে আছো আমার উপর? না আমি আর রেগে নেই, আপনি তো বললো তুমি খুব ভালো। জানো তো আপনি বলেছে যারা ভালো তাদের উপর রাগ করতে নেই। ও আচ্ছা তাই? তোমার নামটা কি বললে না তো? আমার নাম রায়না। আকাশ রায়নাকে তুলে বেডে বসিয়ে বলে, আমার ছোট্ট শালিকা তো অনেক কিউট, নামটাও খুব সুন্দর। চকলেট পছন্দ করো খুব? খুব। আচ্ছা, এখন থেকে তোমার আপনি নয়, আমি তোমাকে চকলেট এনে দিব, কেমন? প্রিয়ন্তী অনেকগুলো চকলেট এনে রায়নাকে দিয়ে বলে, আমার বোন, আমি কেন চকলেট দিব না? আপনাকে তো কেউ দিতে বলেনি। আমার শালিকা আমি দিব, কারো কথা শুনে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আমাকে বউ বলে মানেন? আপনি যে ওকে শালিকা বলছেন। প্রিয়ন্তী নীরব দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশকে বলবে বুঝতে পারছে না। প্রিয়ন্তীও আকাশকে আর কিছু বলল না। আকাশের উত্তরের অপেক্ষা না করে প্রিয়ন্তী রায়নার দিকে তাকিয়ে বলল, রাইনা রিয়ান কোথায়? ও বাড়িতে নেই? আছে তো, ভাইয়া গেম খেলছে। জানো আপনি, তুমি চলে যাওয়ার পর ভাইয়া আমাকে আর গেম খেলতে দেয় না। আচ্ছা আমি ওকে বকে দিব, চলো আমরা কার্টুন দেখবো এখন। প্রিয়ন্তী রায়নাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আকাশ ওদের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, আমার মায়া পরিতার অনেক অভিমান হয়েছে, আর দেরি করা যাবে না। ওর মনের সব সংশয় দূর করে অভিমান ভাঙতেই হবে। আকাশ প্রিয়ন্তী আজ মামা বাড়িতেই থাকবে। যদিও আকাশ বলেছিল আজই চলে যাবে, কিন্তু মামা বারবার থেকে যেতে বলেছে, তাই থাকতে হচ্ছে। তাছাড়া প্রিয়ন্তী এ বাড়িতে এসে মামাতো ভাই রিয়ান আর বোন রায়নাকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে। প্রাণ খুলে হাসছে প্রিয়ন্তী, যে হাসির একটু ঝিলেই আকাশের মনকে আরো দমিয়ে দিচ্ছে। আকাশের মন যেই হাসিতে বাধা পড়ে গেছে, তাই আকাশ চাইছে না প্রিয়ন্তীর এমন মন কাড়া হাসিটা কেড়ে নিতে। রায়না আকাশের সাথে একদম মিশে গেছে। আকাশও হাসি দুষ্টমিতে মেতে উঠেছে রায়নার সাথে। প্রিয়ন্তী আকাশকে আগেই এভাবে হাসতে দেখে ওকে মনে মনে বলতে লাগলো, উনি হাসতেও পারে? ওই এ কদিন তো এইভাবে কখনো হাসতে দেখিনি ওনাকে। কত সুন্দর ওনার হাসি, মন চাইছে এক্ষুনি বলি, আকাশ আপনি সব সময় এভাবে হাসবেন, হাসলে আপনাকে দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ কি ভাবছি আমি, আমার তো ওনার উপর বিন্দুমাত্র অধিকার দেখানোর ক্ষমতা নেই। উনি সে পথ তো নিজেই বন্ধ করে দিয়েছেন। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, উনি কেন এত কেয়ার করে আমাকে, আমার। আর আজ নিজে থেকেই আমার সাথে আসতে রাজি হয়ে গেল কেন? হয়তো সবটাই তার বাবা মায়ের মন রাখার জন্য করেছেন। রাত 11টার দিকে আকাশ রুমে এসে বেডে হেলান দিয়ে বসে আর উপরের দিকে তাকিয়ে কিছু ভাবছে। একটু পর প্রিয়ন্তী রুমে আসে আর আকাশের দিকে তাকিয়ে বলে, আপনি নিশ্চয়ই এসি ছাড়া, আপনার নিশ্চয়ই এসি ছাড়া প্রবলেম হচ্ছে তাই না? আবার এই রুমে ওয়াশরুমও নেই, প্রবলেম হওয়ারই কথা। আপনি মামার কথা রাখতে না থাকলেও পারতেন, আমিও তো ফিরে যেতে চেয়েছিলাম। প্রিয়ন্তী তুমি কি জানো তুমি বড্ড বেশি কথা বলে ফেলছো? আমি কি একবারও বলেছি আমার এখানে কোনো কিছুতে প্রবলেম হচ্ছে? বলতে হবে কেন, আমি তো বুঝতে পারি। এত বড় ঘরের ছেলে এমন একটা বাড়িতে মানিয়ে নেওয়াটা খুবই কষ্টকর। যেমন দেখুন, আমি এই পরিবেশে বড় হয়েছি, তাই আমি আপনাদের বাড়িতে মানিয়ে নিতে প্রবলেম হচ্ছিল। এসির হাওয়াটা আমার সহ্য হয় না, এই ফ্যানের বাতাসটাই ভালো লাগে আমার। আকাশ আর কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। প্রিয়ন্তী বেড থেকে বালিশ নিতে গেলে আকাশ বলে, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? রুমে তো সোফা নেই, বেডে শুয়ে পড়ো। সোফা নেই তো কি হয়েছে, মেঝে তো আছে, মেঝেতেই শুয়ে পড়বো। প্রিয়ন্তী কথা বাড়িও না, চুপচাপ বেডে শুয়ে পড়ো, আমার কোনো প্রবলেম হবে না। আর যদি আমার কথা না শোনো আমি রুম থেকে বেরিয়ে যাব, তখন তোমার মামিকে কি বলবে তুমি? না না, বের হতে হবে না, আমি বেডেই শুয়ে পড়েছি। আকাশ বাঁকা হেসে শুয়ে পড়ে। প্রিয়ন্তীর মাঝে একটা কোল বালিশ রেখে মনে মনে আকাশকে বকতে বকতে বেডের এক কোনায় শুয়ে পড়ে। এত কর্নারে শুয়েছো কেন? পড়ে যাবে তো। পড়লে পড়বো, তাতে আপনার কি, আপনি ঘুমান। আমার অনেক কিছু। প্রিয়ন্তী ঘুরে তাকিয়ে বলে, অনেক কিছু মানে? কিছু না, তুমি এদিকে সও। কিছু না, তুমি এদিকে চেপে সও, মাঝে তো বর্ডার দিয়ে দিয়েছো। আমি ওদিকে যাব না, ভয় নেই। আর শোনো, মনে মনে না বকে জোরে বকবে, এরপর থেকে আমি কিছু মনে করব না। আমি মনে মনে ওনাকে বকছি কি করে বুঝলো? জিরো সাহেবটা মন পড়তেও জানে নাকি? প্রিয়ন্তী অবাক হয়ে ভাবছে,
কিছুক্ষণ চুপ থাকার পর আকাশ বলে ওঠে, ঘুমিয়ে পড়েছো? না, কেন? কিছু কথা বলার ছিল। বলুন। প্রিয়ন্তী, আমাকে ক্ষমা করা যায় না? আমি জানি আমি ভুল করেছি, তোমাকে ছোট করে। আমার সেদিন তোমাকে ওসব বলা উচিত হয়নি। আমি তোমাকে বউ বলে মেনে নিয়েছি। তুমি সব কথা ভুলে যাও প্লিজ। প্রিয়ন্তীর চোখে পানি জমে গেছে। আকাশ ওকে বউ বলে মেনে নিয়েছে শুনে বুকের ভেতরটা ধুকপুক করছে। মনে মনে খুশি হলেও অভিমানে সেই খুশিটা চাপা পড়ে গেল। নিজেকে স্বাভাবিক করে বলল, মিস্টার আকাশ আহমেদ, আপনি কেন ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছেন আমার মতো একটা মেয়ের কাছে? আপনি হয়তো জানেনই না, চাইলেই সবকিছু ভুলে যাওয়া যায় না। আজ আমার জায়গায় যদি আপনি থাকতেন, কি করতেন আপনি? কি হলো, চুপ করে আছেন কেন? কি বলবেন, খুঁজে পাচ্ছেন না? থাকার কিছু বলতে হবে না, ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালেই আকাশ প্রিয়ন্তীকে নিয়ে বাড়ি চলে আসে। প্রিয়ন্তী সব সময় আকাশের থেকে দূরে দূরে থাকে, প্রয়োজনের বাইরে একটাও কথা বলে না। প্রিয়ন্তী চায় আকাশের আশেপাশে থাকতে, মন খুলে কথা বলতে, কিন্তু পারে না। কোথায় একটা বাধা পড়ে যায়। প্রিয়ন্তী আর আকাশের মা ড্রয়িং রুমে বসে গল্প করছিল। এমন সময় আকাশ এলো বাড়িতে। ওর সাথে অল্প বয়সী দুটো ছেলে এসেছে। ছেলেদের একজনের হাতে বড় বক্সের মতো কিছু একটা, আর অন্যজনের হাতে একটা ব্যাগ। আকাশের মা উঠে দাঁড়িয়ে বলে, আকাশ, ওরা কারা? আর হাতে এগুলো কি? আমার রুমে একটু কাজ করাতে হবে, তাই ওদের এনেছি। এই তোমরা এসো আমার সঙ্গে। আকাশের মা প্রিয়ন্তীকে জিজ্ঞেস করে, প্রিয়ন্তী, তোদের রুমে কিছু নষ্ট আছে কি? ওই না তো, সবই তো ঠিক আছে। সব ঠিক থাকলে কি কাজ করাবে? ছেলের মাথায় কখন যে কি চাপে কে জানে। যা রুমে কি দেখ কি কাজ করছে রুমে। মা, যাচ্ছি। প্রিয়ন্তী রুমে এসে অবাক হয়ে বলে, এসব কি করাচ্ছেন? এসি থাকতে ফ্যান কেন? আজ থেকে এই রুমে এসি চলবে না, ফ্যান চলবে। কিন্তু কেন? আকাশ প্রিয়ন্তীর পাশে এসে আস্তে করে বলে, আমার বউয়ের নাকি এসির হাওয়া ভালো লাগে না, তার ফ্যানের হাওয়াটাই পছন্দ, তাই তার জন্য সামান্য এই আয়োজন। প্রিয়ন্তী আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, আপনার কি হয়েছে বলুন তো? প্রথমে তো বউ বলে মেনেই নেয়নি, আর এখন বউয়ের জন্য এত দরদ আসছে কোথা থেকে? এই কি করছো? কি বাইরের লোকের সামনে আসতে বলো? কি যেন বললে? দরদ কোথা থেকে আসে জানতে চাও? বলুন। আকাশ বুকের বাঁ পাশে হাত রেখে প্রিয়ন্তীর কানের কাছে মুখ এনে বলে, এই যে এখান থেকে আসে দরদ। শুধু দরদ নয়, ভালোবাসাটাও আছে এখানে। একটা সুযোগ দাও, দেখবে তোমার কোনো অভিযোগ থাকবে না আমার উপর। প্লিজ প্রিয়ন্তী, আর অভিমান করে থেকো না। আমার ভুলটা শুধরে নিতে চাই, সেই সুযোগটা দাও আমাকে। আকাশের প্রতিটি নিঃশ্বাস পড়ছিল প্রিয়ন্তীর ঘাড়ে, মুখে। ওর বলা কথাগুলো যেন বিশ্বাস করতে পারছে না প্রিয়ন্তী। কেবলই মনে হচ্ছে হয়তো সবটাই স্বপ্ন, কিন্তু না, এ তো স্বপ্ন নয়, বাস্তব। আর আকাশ এখনো পাশেই দাঁড়িয়ে আছে, তার মায়াপুরীর দিকেই তাকিয়ে আছে। প্রিয়ন্তী সেখানে আর এক মুহূর্ত দাঁড়ানো না, বেরিয়ে গেল রুম থেকে। প্রিয়ন্তী আফিয়ার রুমে গিয়ে দরজা আটকে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে রয়। ওর চোখ থেকে অঝরে পানি পড়ছে। এই কান্না কাউকে দেখাতে চায় না। ছোটবেলা থেকে মেয়েটা নিজের কষ্টগুলো নিজের মধ্যে চাপা রাখতে রাখতে নিজেকে কঠিন বানিয়ে ফেলেছে। কষ্ট পেলেও ও একাই পাবে, কেন শুধু শুধু অন্যকে নিজের কষ্টে শামিল করবে? আফিয়া ভার্সিটি গেছে, তাই প্রিয়ন্তী ওর রুমে এসেছে একা থেকে নিজেকে হালকা করতে। প্রিয়ন্তী আজ নিজে বুঝতে পারছে না এই কান্না সুখের নাকি দুঃখের। ওদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়েছে। প্রিয়ন্তীর কাছে আকাশ ছিল একদমই অচেনা, তবে এখন অনেকটাই চিনেছে আকাশকে। প্রিয়ন্তীর মনেও আস্তে আস্তে ভালো লাগা সৃষ্টি হয়েছে আকাশের প্রতি, এমনকি ভালোবেসে ফেলেছে ও আকাশকে। হ্যাঁ, প্রিয়ন্তী আকাশকে ভালোবাসে। প্রিয়ন্তী যদিও জানে না এর পরিণতি কি হবে, তারপরেও ভালোবেসেছে। ভালোবাসা তো আর দোষের কিছু নয়। মনের অজান্তে ভালোবেসেছে সে আকাশকে। আকাশ রোজ রাতে ঘুমিয়ে পড়লে প্রিয়ন্তী উঠে আকাশের পাশে বসে এক ধ্যানে চেয়ে থাকে ওর মুখের দিকে। কখনো কখনো মাথায় হাত বুলিয়ে দেয়। প্রিয়ন্তী আকাশের কাছে গেলে অদ্ভুত টান অনুভব করে, কেমন যেন মায়া কাজ করে। হয়তো ওরা স্বামী স্ত্রী, তাই সে পবিত্র বন্ধনের মায়ায় পড়ে প্রিয়ন্তী ভালোবেসে ফেলেছে আকাশকে। প্রিয়ন্তী রোজ রাতে আকাশকে দেয় আর নিজে নিজে বের করে কথা বলে। তারপর যখন ঘুমাতে যায় তখন আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, প্রিয়, ভালোবাসি তোমাকে। আকাশ প্রিয়ন্তীর বিয়ে হয়েছে 5 মাস হলো। এখন ওদের সম্পর্ক সে আগের মতোই আছে। তবে প্রিয়ন্তী বুঝে গেছে আকাশ তাকে ভালোবাসে। এই কমাসে আকাশ তার প্রতিটি ব্যবহারে তা বুঝিয়ে দিয়েছে। প্রিয়ন্তীর মনে কি আছে তা আকাশ এখনো বুঝতে পারেনি। প্রিয়ন্তী তা বুঝতেও দেয়নি। নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করে আকাশের থেকে। আকাশের মা বাবা কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছে। এদিকে আফিয়া কিছুটা অসুস্থ, তাই প্রিয়ন্তী ভার্সিটিতে যায় না, আফিয়ার পাশেই থাকে। দুপুরের দিকে আফিয়া শুয়ে আছে আর প্রিয়ন্তী ওর পাশে বসে আছে। আফিয়া বলে ওঠে, ভাবি, তোমার আর ভাইয়ের সম্পর্কে কি কোনো পরিবর্তন আনা যায় না? এভাবে আর কতদিন? ভাইয়ের সত্যি তোমাকে খুব ভালোবাসে, তুমি কি বুঝতে পারো না? আপু, আমি বুঝতে পারি তোমার ভাইয়া আমাকে ভালোবাসে।
আমিও চাই সম্পর্কটা স্বাভাবিক করতে। অন্য সব মেয়েদের মতো আমিও সংসার গুছিয়ে নিতে চাই। আপু তোমাকে তো সবকিছু বলেছি, তোমার ভাইয়া বিয়ের প্রথম দুদিন কি বলেছে আমাকে, তারপর থেকে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আমাকে গুরুত্ব দিতে শুরু করলো। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় তোমার ভাইয়া আমাকে করুণা বলছে, আমি এতিম বলে। ভাবি এসব কি করছো? মানছি ভাইয়ের প্রথমে ভুল ছিল, কিন্তু ভাইয়া এখন সত্যি তোমাকে ভালোবাসে। আমার ভয় হয় আপু, যদি আবারও তোমার ভাইয়ার মনে হয় আমি তার অযোগ্য, তখন কি হবে? এখন যদিও বেঁচে আছি, কিন্তু যদি এমন কিছু হয় তখন আমি মরেই যাব। আফিয়া শোয়া থেকে উঠে প্রিয়ন্তীর চোখের কোণের পানি মুছে দিয়ে মুচকি হেসে বলে, ভয়কে জয় করতে শেখো। ভয় পেয়ে যদি নিজেকে পিছিয়ে রাখো তখন তো সব হারাবে। ভাইয়া তোমাকে ওসব বলে সত্যি ভুল করেছে। আচ্ছা একটা কথা ভাবো, ভুল তো মানুষই হয়, তাই না? সে ভুলটা ধুয়ে বসে থাকলে তো নিজের ক্ষতি হবে, কিছু সমাধান হবে না। আর একটা কথা, ভাইয়া তোমাকে ভুল করেও আর কখনো তার অযোগ্য বলবে না। তার কারণ হলো তুমি তার প্রথম ভালো লাগা এবং ভালোবাসা। ভাইয়া যে তার মায়াপরি মায়াতে বিয়ের আগে থেকেই বাধা পড়ে গেছে, আর সে মায়াতে আটকে থাকতে চায় সারা জীবন। মায়াপরি? ওয়েট, আপু তুমি বলছো তোমার ভাইয়া আমাকে ভালোবাসে, তাহলে মায়াপরিটা কি? এই মায়াপরির নামটা তোমার ভাইয়ের মুখে কয়েকবার শুনেছি। এটা কি আমি জানতে চাইলে বলতো, সময় হলে বুঝতে পারবে। আবার এটাও বলেছে যেদিন সব অভিমান ভুলে ওনার বউ হয়ে পাশে দাঁড়াবো, সেদিন এই মায়াপরির ব্যাপারে সব বলবে। দেখ, আমি আরো ভাবলাম এই সিক্রেট কথাটা আমি তোমাকে বলবো, কিন্তু তার হলো না। তুমি বরং ভাইয়া থেকেই জেনে নিও মায়াপরিটা কে, আর তার উত্তর আমার থেকে ভাইয়া ভালো দিতে পারবে। আপু তুমিই বলো না প্লিজ। না গো ভাবি, আমি এ বিষয়ে একটা কথাও বলবো না। আচ্ছা একটা কথা বলতে পারি, তা হলো এই মায়াপরীকে সেটা জেনে তুমি খুশি হবে। আমি জানি তুমিও ভাইয়াকে ভালোবাসো, তাই আর অভিমান নাই। সব ভুল বুঝে মিটিয়ে দুজন দুজনের পাশে থেকো। প্রিয়ন্তী আফিয়ার বলা কথাগুলো ভেবে মনে মনে বলতে লাগে, আপু তো ঠিক বলেছে, ভুল তো মানুষেরই হয়। সে ভুল ধরে বসে থাকলে কোনো কিছু সমাধান হবে না। আর এটাও তো সত্যি, ভয় পেয়ে পিছিয়ে থাকলে সব হারাতে হয়। তাই আমি এই পরিবারকে হারাতে চাই না, আকাশও হারতে চায় না। সারা জীবনের জন্য পাশে চাই ওনাকে। আমি যে খুব ভালোবাসি আকাশকে, কিন্তু একটা কনক্লুশন তো থেকেই গেল, কে মায়াপরি, তার কথা জেনে আমি কেন খুশি হব? সন্ধ্যার পরপরই আকাশ বাড়িতে ফিরেছে। প্রিয়ন্তী আফিয়া একা আছে, তাই তাড়াতাড়ি চলে এসেছে। আকাশ কলিং বেল বাজিয়ে চলেছে, কেউ দরজা খুলছে না। মুহূর্তে চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আফিয়া তো অসুস্থ ছিল, আর প্রিয়ন্তী ওর পাশে একাই ছিল বাড়িতে। ওদের কোনো প্রবলেম হয়নি তো? আকাশের গলা শুকিয়ে আসছে। পকেট থেকে ফোন বের করে প্রিয়ন্তীর নাম্বারে কল দেয়। ওপাশ থেকে রিসিভ হলো না। টেনশনে আকাশের হাত পা কাঁপছে। আফিয়ার নাম্বারে কল দিতে গেলেই দরজা খুলে যায়। সামনে প্রিয়ন্তীকে দেখে আকাশ নিজেকে আর সামলাতে পারলো না। এক পা সামনে ফেলে আচমকা জড়িয়ে ধরে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। ফ্রিজ হয়ে একভাবেই দাঁড়িয়ে আছে। ওর সারা শরীরে শীতল হাওয়া বয়ে চলেছে। আকাশ এই নিয়ে দুবার ওর শরীরে হাত দিল। সেবার তো শুধু গালে হাত রেখেছিল, আর আজ তো জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। আকাশ প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে শান্তি অনুভব করছে। ওর প্রাণ পাখিকে মনের খাঁচায় ফিরে পেয়েছে। আকাশ প্রিয়ন্তীকে জড়িয়ে ধরেই বলতে লাগলো, প্রিয়ন্তী কোথায় ছিলে তুমি? দরজা খুলছিলে না কেন? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো তুমি? ফোন দিয়েছি সেটাও ধরছিলে না। আমি সন্ধ্যার পর এসেছি বলে তুমি দরজা খুলছিলেন না, তাই না? ঠিক আছে, আমি কাল থেকে যেখানে থাকি না কেন সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসবো। আই প্রমিস। কি হলো, তুমি কিছু বলছো না কেন? প্রিয়ন্তীর কোনো সাড়া না পেয়ে আকাশ ওকে ছেড়ে মুখের দিকে তাকাল। প্রিয়ন্তী সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। এইভাবে কেন তাকিয়ে আছো? জড়িয়ে ধরেছি বলে রাগ করেছো? দেখো, রাগ করলেও কিছু করার নেই। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমরা একা ছিলে, কোনো প্রবলেম হয়েছে কিনা, তাই তোমাকে দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। আমি কিন্তু সরি বলবো না, নিজের বউকেই তো জড়িয়ে ধরেছি, এতে দোষের কিছু নেই। প্রিয়ন্তী আকাশের বলা কথাগুলো শুনে অবাক না হয়ে পারছে না। সামান্য দরজাটা খুলতে দেরি হয়েছে বলে এত টেনশন? প্রিয়ন্তীর হাসি পাচ্ছে। এই মুহূর্তে আকাশকে পাগল বলে মনে হচ্ছে ওর কাছে। আকাশে এমন বিহেভ করতে পারে, এটা প্রিয়ন্তীর ধারণার বাইরে ছিল। প্রিয়ন্তী আকাশের চোখের দিকে তাকিয়ে বলে, অনেকগুলো প্রশ্ন তো করেই ফেলেছেন, সব আমি গুলিয়ে ফেলেছি। আপনি প্রশ্নগুলো আবার রিপিট করুন, আমি উত্তর দিচ্ছি। আকাশ মাথা চুলকে বলে, মজা নিচ্ছ তুমি? আজব তো, মজা নিব কেন? আপনার টেনশন দূর করতে হবে তো নাকি? তুমি এখন আমার সামনে আছো আর কোনো টেনশন নেই। আফিয়া কোথায়? ওর জ্বর কমেছে? আপু রুমেই আছে, দুপুর থেকে জ্বর নেই শরীরে। আপনি যান, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। আকাশ মাথা নাড়িয়ে চলে যেতে নিয়ে থেমে যায়।
চোখ বড় বড় করে ঘুরে বলে। প্রিয়ন্তি, প্রিয়ন্তি দরজা লাগিয়ে আকাশের সামনে এসে বলে, বলুন। তুমি সেই লাল শাড়িটা পরেছো, সেজেছো? ওই গত 5 মাসে তো এভাবেই সাজনি কখনো। আবার আমার সাথে স্বাভাবিকভাবেও কথা বললে, জড়িয়ে ধরলাম, তাও কিছু বললে না। ঢং, এতক্ষণ আমার সামনে থেকে এখন আমার শাড়ি পরা ওনার চোখে পড়লো। কথাটা মনে মনেই বলে। আকাশের দিকে তাকিয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই সেজেছি। আর আপনার সাথে তো তেমন বেশি কথাও বলিনি আমি। আর রইল জড়িয়ে ধরা, ওটা তো আপনি টেনশনে ছিলেন তাই ধরিয়েছেন। বুঝলাম, কিন্তু এই শাড়িটা এটা পরার পেছনে তো একটা অপশন ছিল। তাহলে কি ধরে নিব তোমার অভিমান ভেঙেছে? প্রিয়ন্তি মুচকি এসে বলে। সবকিছু তো বলে দিতে হয় না। কথাটা বলে প্রিয়ন্তি চলে গেল ওখান থেকে। আকাশ একদিন প্রিয়ন্তিকে এই লাল শাড়িটা দিয়ে বলেছিল, যেদিন তোমার মনে হবে আমাকে একটা সুযোগ দেওয়া দরকার, আমার বলা কথাগুলো ভুলতে পেরে আমাকে তুমি আপন করে নিতে পারবে, সেদিন এই শাড়িটা পরবে তুমি। আকাশ ও যাওয়ার দিকে তাকিয়ে হেসে বলে। ইয়েস, আমার মায়াপরীর মান ভেঙেছে। আজ আমি অনেক অনেক হ্যাপি। আকাশ রুমে এসে প্রিয়ন্তিকে পেল না। ফ্রেশ হয়ে আফিয়ার রুমে গিয়ে দেখলো ওখানেও নেই। আফিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। আকাশ কি ওর কপালে হাত দিতে চোখ মেলে তাকালো। উঠে বসে মৃদু হেসে বলে, ভাইয়া কখন এসেছিস? কিছুক্ষণ হলে এসেছি। তোর একা ছেলে বাড়িতে তাই চলে এলাম। তোর শরীরে তো জ্বর নেই, কেমন বোধ করছিস এখন? আমি তো এখন ভালোই আছি, কিন্তু তোর বউটাই তো আমাকে এখন ভালো থাকতে দিচ্ছে না। কেন, আমার বউটা কি করেছে? কি করেনি সেটা বল। আমার জ্বর হওয়ার পর থেকে পাশেই তো থাকে সব সময়। আর একটু পর পর বলে, আপু শরীর ঠিক লাগছে তো এখন? খারাপ লাগলে আমাকে বলবে কিন্তু। কিছু খাবে? বলো, আমি এখনই করে আনছি। আমি খেতে না চাইলেও একটু পরপর এটা সেটা এনে খাওয়াচ্ছে। ভাইয়া আমার কি মনে হচ্ছে জানিস? ভাবির এমন আদরে অত্যাচার আমার এই জ্বর সহ্য করতে পারিনি, তাই খুব তাড়াতাড়ি পালিয়েছে। আকাশ জোরে হেসে উঠে বলে, দেখতে হবে না বউটা কার? খুব তো বউ বউ করিস, পেয়েছিস কি বইয়ের মান ভাঙতে? পেরেছি মানে আমি তো ভেবেছিলাম আরো বেশি খাটতে হবে, বাট বউয়ের তো তার আগেই মান ভেঙেছে। আজ বাড়িতে আসার পর দারুণ সারপ্রাইজ পেয়েছি আমি। আকাশ সবটাই বলল আফিয়াকে। আফিয়া অবাক ভঙ্গিতে বলে, কি বলছিস ভাইয়া? তার মানে ভাবি আর অভিমান করে নেই তোর ওপর? আমি তো ভাবিও নি আমার কথাগুলো এত তাড়াতাড়ি কাজে দেবে। তোর কথা কাজে দেবে মানে? আফিয়া আকাশের কাছে সব বলল। প্রিয়ন্তি আর ওর মাঝে কি কি কথা হয়েছে। আকাশ সব শুনে আফিয়ার গাল টেনে বলে, আমার বন্ধু দেখছে আমার থেকে উপরে, এই জন্যই তো তোকে এত ভরসা করি আমি, আর সব শেয়ার করি। লাভ ইউ বন্টি। হয়েছে, বোনকে আর পাম না দিয়ে যা নিজের বউকে পাম দে। আর শোন, তোর মায়াপুরীর স্টোরিটা বলে দিস। ভাবি হয়তো মনে মনে মায়াপুরীকে নিয়ে কনফিউশনে আছে। বলবো, বলার সময় এসে গেছে। কিন্তু প্রিয়ন্তি কোথায় এখন? ভাবি নিচে গিয়েছে ডিনার রেডি করতে। আমি যেতে চাইলাম, বললো চুপচাপ শুয়ে থাকতে। আর যদি ওর কথা না শুনে তাহলে নাকি মাকে ফোন করে বলে দেবে আমি অসুস্থ। ভালোই বলেছে, অসুস্থ শরীর নিয়ে উঠতে হবে না। আচ্ছা তুই থাক, আমি চাই দেখি আমার মায়াপুরীটা কি করছে। হ্যাঁ যাবো তো, আজ থেকে আবার নতুন, তাই না? তারপর আবার বাড়ি ফাঁকা, সময়টা ভালোই কাটবে, তাই না ভাইয়া? ওই আমি তোর বড় ভাই হই, ওকে? আর তুই আমাকে এসব বলছিস? তুই আমার ভাইয়া প্লাস বন্ধু, সো বলতেই পারি। আমাদের মতো ভাই বোনের সম্পর্ক খুবই কম হয়। কথাটা ঠিক বলেছিস। আমার সেই ছোট্ট বোনটা আজ কত বড় হয়ে গিয়েছে। এখন আমাকে আমার এই বোন প্লাস বন্ধুর জন্য কিছু করতে হবে, আর তা খুব তাড়াতাড়ি করব। আমার বোনের কোনো আশা অপূর্ণ রাখবো না। তুই যেন হাসি খুশিতে থাকিস সেই ব্যবস্থাই করব। আফিয়া মাথা নিচু করে হাসে, কিছুই বলে না। আকাশ ওর মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যায়। আফিয়া ওয়াশরুম থেকে ফোনের রিংটোনের শব্দ পেয়ে তাড়াতাড়ি বের হয়। ফোন রিসিভ করতে নিলেই কেটে যায়। আবারও বেজে উঠলে তখনই রিসিভ করে। ওপাশ থেকে কেউ বলে উঠে, আফিয়া তুমি ঠিক আছো তো? জ্বর কমছে? আমি ঠিক আছি। আর হ্যাঁ, জ্বরও কমেছে। ফোন ধরছিলে না কেন? কোথায় ছিলে? ওয়াশরুমে ছিলাম। আচ্ছা তুমি দুপুর থেকে কি করছিলে? একবারও ফোন করলে না যে? ভার্সিটিতে একটু বিজি ছিলাম, আর জানোই তো বিকেলে ফ্রেন্ডের সঙ্গে একটু আড্ডা চলে। এখন বাসায় এসে ফ্রি হয়ে কল দিলাম। আচ্ছা শোনো না, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? বাহ, এত মিল আমাদের মাঝে। আমারও একটা গুড নিউজ দেওয়ার আছে তোমাকে। উফ, আগে তুমি বলো। ওকে শোনো, ভাবির অভিমান ভেঙেছে। আজ নাকি ভাইয়া ভাবিকে জড়িয়ে ধরেছিল। ভাবি কিছুই বলেনি। ভাইয়া তো খুব খুশি আজ। কি বলো? কিভাবে সম্ভব? দেখা হলে বলবো, ফোনে এত কিছু বলা যায় নাকি? আচ্ছা দেখা হলেই বলো। তো তোমার ভাইয়া আর ভাবির তো সব প্রায় ঠিক হতে চলেছে, আমাদেরটা কবে ঠিক হবে?
কবে যে তোমাকে নিজের করে পাবো। অবশ্য তোমাকে নিজের করে পেতে খুব বেশি দেরি নেই। খুব বেশি দেরি নেই এতটা শিওর হচ্ছ কি করে? আকাশ কিছু বলেনি তোমাকে তোমার আমার রিলেশনের ব্যাপারে? কই না তো, ভাইয়া তো কিছু জানেই না, কি বলবে? ভাবি জানে, কিন্তু ভাবি তো ভাইয়াকে কিচ্ছু বলেনি। আকাশ সব জানে, পিয়াসকে আজ বলে দিয়েছে সবটা। আমি তো ভেবেছিলাম আকাশ আমাদের সম্পর্কটা মেনে নেবে না, বাট আমাকে অবাক করে দিয়ে ও বলল। ও মাই গড অনি, আমি তো বিশ্বাসই করতে পারছি না ভাইয়া মেনে নিয়েছে। এই জন্যই কি ভাইয়া কিছুক্ষণ আগে বলে গেল আমার কোনো আশি অপূর্ণ রাখবে না, আমি যেন হাসি খুশি থাকি সেই ব্যবস্থা করবে। আকাশের বন্ধু অনেক আফিয়াকে অনেক আগে থেকে পছন্দ করত। আফিও মনে মনে পছন্দ করতো অনেককে। আফিয়া যেদিন নিজমের থেকে শুনেছে অনেক কাউকে ভালোবাসে, তারপর থেকে আফিয়া অনেককে এড়িয়ে চলতো। দেখা হলেও কথা বলতো না। অনেক একদিন ভার্সিটি থেকে আফিয়াকে প্রপোজ করে। আফিয়া কিছু না বলে চলে এসেছিল। ঠিক তার 2 দিন পরে রেজুর থেকে জানতে পারলো অনেক অন্য কাউকে নয়, আফিয়াকেই পছন্দ করে আর ওকেই ভালোবাসে। ব্যাস, তারপর থেকে অনেক আর আফিয়া রিলেশনে বাধা পড়ে। কার সঙ্গে কথা বলছো আপু? নিশ্চয়ই অনেক ভাইয়া, তাই তো? প্রিয়ন্তী খাবার হাতে নিয়ে রুমে ঢুকতেই কথাটা বলে। আফিয়া তখনও অনিকের সঙ্গে কথা বলছিল। ফোন কেটে দিয়ে বলে, ভাবি ভাইয়া সব জেনে গিয়েছে আমার আর অনেকের ব্যাপারে। ভাইয়া নাকি মেনে নিয়েছে। বাহ, এ তো ভালো কথা। তোমার ভাইয়া মেনে নিয়েছে, তাহলে তো বাবা মাও মেনে নেবে। আপু, তুমি বিয়ে করে চলে গেলে আমি কার সঙ্গে সময় কাটাবো? আমি তো এখনই যাচ্ছি না গো ভাবি, আর আমি না থাকলেই বা কি, ভাইয়া তো আছে সময় কাটানোর জন্য, তাই না? তোমার ভাইয়া দেবে আমাকে সময়? দেবে। আজ যেমন দেরি করে দরজা খুলেছ বলে ভয় পেয়ে জড়িয়ে ধরেছিল, আর বলেছি তা থেকে তাড়াতাড়ি ফিরবে। কি জন্য তাড়াতাড়ি ফিরবে বলো? তোমার সঙ্গে সময় কাটানোর জন্যই তো। ও জিরো সাহেব সব বলে দিয়েছে তোমাকে? কি লোক রে বাবা। থাক, বাদ দাও তো, নাও খাবারটা খেয়ে নাও। ওহো ভাবি, সন্ধ্যায় একটু আগেই তো খেলাম, আবারও? আবারও? এখন কথা না বলে অল্প করে হলেও খেতে হবে। তোমার ভাইয়া বলে দিয়েছে না খেলে একটু পর এসে তোমাকে খুব করে বকে দেবে। প্রিয়ন্তী জোর করে আফিয়াকে খাইয়ে বেরিয়ে যেতে নিলে আফিয়া বলে উঠে, থ্যাংক ইউ সো মাচ ভাবি। আপু, হঠাৎ থ্যাংক ইউ কেন? ভাইয়ের ভালোবাসাকে বুঝতে পেরে আপন করে নিতে চেয়েছো, নিজের জায়গাটা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তাই? আচ্ছা শোনো ভাবি, এখন যাও, ভাইয়াকে সময় দাও। আমি এখন একদম সুস্থ আছি, আমাকে নিয়ে আর চিন্তা করো না। প্রিয়ন্তী কিছুই বলল না, একটু হেসে বেরিয়ে গেল। প্রিয়ন্তী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর গুনগুন করে গান গাইছে। আকাশ ওর পাশেই দাঁড়িয়ে বলে, আমার বউয়ের এই গুণটার কথা তো জানা ছিল না। তুমি গানও গাইতে পারো? গুনগুন করলেই গান গাওয়া হয় নাকি? কি থেকে কি শুনেছেন? আমি স্পষ্ট শুনতে পেলাম তুমি গান গাইছিলে। গানের কথাগুলো তো আমি শুনেছি। গানটা নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করে গাইছিলে, তাই না? মোটেও না। আপনাকে উদ্দেশ্য করে কেন গাইতে যাব? এই মুহূর্তটা ভালো লাগছিল তাই আর কি। ভালো লাগার মুহূর্তেই ভালো লাগার মানুষটিকে মনে পড়ে। তোমার ক্ষেত্রেও কি সেটাই হয়েছে? আমার যতটা মনে হয় তোমার ভালো লাগার মানুষটি আর কেউ নয় আমি। কি ঠিক বলেছি তো? প্রিয়ন্তী মুচকি হেসে বলে, জানি না। ইস, এভাবে হেসো না গো। তোমার এই পাগল করা হাসিতে অনেক আগেই মারা পড়েছি, আবার ওকে মারতে চাও? আমি আপনাকে কেন মারতে চাইবো? ঠিক বলেছো, মনের মানুষকে তো মারা যায় না। আমি তো তোমার মনের মানুষ। এ কথা কখন বলেছি আপনাকে? বলতে হবে কেন, আমি কি বুঝি না? তাছাড়া তুমি তোমার গানের কথাতেই তো তা বলে দিলে। কি গান যেন গাইছিলে? মনে পড়েছে। তোমার গানের কথাগুলো ছিল, প্রিয় তুমি ছাড়া আমার কেহ নাই, আমি শুধু তোমাকেই চাই। হয়েছে, বাদ দিন। মায়াপরীকে সেটা বলুন, আজ বলতেই হবে। মায়াপরী, তার কথা আর কি বলবো বলো? তার কথা বলে তো শেষ করা যাবে না। সে যে আমার মনের মায়াপরী, ভালোবাসি তাকে, আমি অনেক বেশি ভালোবাসি। প্রিয়ন্তীর চোখ জোড়া ছলছল করে উঠছে, মুখের ভেতরটা মুচুর দিয়ে উঠছে। প্রিয়ন্তী মনে মনে বলতে লাগে, ও তার মানে উনি সত্যিই আমাকে করুণা করছে। বউ বলা আমার কাছে আসা, আমার এত কেয়ার করার সত্ত্বেও আমাকে অসহায় ভেবে করেছে। কি হলো, কি ভাবছো? প্রিয়ন্তী কেঁপে উঠে আকাশের কথায় হাসার চেষ্টা করে বলে, কিছু না, আমার ঘুম পেয়েছে, যাচ্ছি আমি। প্রিয়ন্তী চলে যেতে নিলে আকাশ প্রিয়ন্তীর হাত ধরে কাছে টেনে নেয়। প্রিয়ন্তী ছোটার জন্য ছটফট করছে, কিন্তু আকাশ ছাড়ছে না। আকাশ ওকে আরো কাছে টেনে নিয়ে কোমর জড়িয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, আমার সামান্য ভুলের কারণে আমি আমার মায়াপরীকে জিজ্ঞেস করে নিতে পারিনি। আমি যদি জানতাম আমার সেই মায়াপরীটাই আমার বউ হয়ে এসেছে, তাহলে কখনোই আমি তাকে আঘাত দিয়ে কথা বলতাম না।
প্রিয়ন্তী আকাশের দিকে তাকিয়ে বলে, আপনার মায়াপরি আপনার বউ মানে? মানেটা হলো তুমি আমার মায়া পড়ি, বুঝেছো বউ? প্রিয়ন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মৃদু হেসে প্রিয়ন্তীকে সামনে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। প্রিয়ন্তী আকাশের এমন অবাধ্য ছোঁয়াতে কিছু আকাশ ওর কাঁধে থুতনি রেখে মায়াপুরীর ব্যাপারে সবকিছুই বলে। প্রিয়ন্তী সব শুনে স্তব্ধ হয়ে গেছে। আকাশের মনেও এতটা জায়গা জুড়ে আছে সেটা তো কখনোই ভাবেনি। প্রিয়ন্তী তো বিয়ের পর আকাশকে দেখেছে, ভালোবেসেছে, আর আকাশ বিয়ের আগে থেকে অচেনা অজানা এক মায়াপরীকে নিজের মনের মাঝে ঠাঁই দিয়েছে। এখন আকাশ তার মায়াপরীকেই ভালোবাসে। শুধু আকাশের একটু ভুলের জন্য ওদের সম্পর্ক আজ এখানে এসে পৌঁছেছে। আকাশ প্রিয়ন্তীর ঘাড়ে মুখ গুজে দিয়ে বলে, আই এম সো সরি মায়াপরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। প্রিয়ন্তী আকাশের দিকে ঘুরে চোখে চোখ রেখে বলে, মাফ কেন চাইছেন আপনি? নিজে তো নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আচ্ছা, আমাকে আগে কেন বলেননি? আপনি বিয়ের আগেও দেখেছেন আমাকে, আবার একটা নামও দিয়েছেন। আমি তো এই দিনটির অপেক্ষায় ছিলাম, তাই বলিনি। আকাশ প্রিয়ন্তীর কপালে চুমুখে শায়ের আঁচলটা মাথায় তুলে দিয়ে বলে, আই লাভ ইউ মায়াপরি, আই লাভ ইউ সো মাচ। প্রিয়ন্তী প্রতিউত্তরে কিছুই বলল না, মুচকি এসে জড়িয়ে ধরলো আকাশকে। আকাশও নিজের বাহু দ্বারা প্রিয়ন্তীকে জড়িয়ে নিয়ে বলে, আমি আমার উত্তরটা পেয়ে গিয়েছি বউ, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। বাইরে ঠান্ডা হাওয়া আকাশ প্রিয়ন্তীকে ছুঁয়ে যাচ্ছে। চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়ছে ওদের গায়ে। এই মুহূর্তটাকে কতই না সুখী লাগছে ওদের দুজনকে আজকে। আকাশ প্রিয়ন্তীকে এক হাতে বুকে জড়িয়ে অন্য হাতে প্রিয়ন্তীর হাত ধরে তাকিয়ে আছে ওই দূর আকাশের বুকে রূপালী চাঁদটার দিকে। এই বুকের ভেতর কান পেতে শোনো, হৃদয় আমার ডাকছে তোমায়। এই চোখেতে চেয়ে দেখো না, তুমি আছো মণিকোঠায়। প্রিয়, তুমি ছাড়া আমার কেহ নাই, আমি শুধু তোমাকেই চাই। প্রিয়ন্তী অবাক হয়ে তাকালো আকাশের দিকে। আকাশ হেসে বলল, কি গানটা মিলেছে তো? তুমি এই গানটাই গাইছিলে তখন, তাই না? মিলেছে। থামলেন কেন? আপনার কণ্ঠে তো শুনতে খুব ভালোই লাগছিল গানটা। এখন গান গাওয়ার সময় নাকি? এইটুকু তো তোমাকে চমকে দেওয়ার জন্য বলেছি। এখন আর কথা নয়, রুমে যেতে হবে। আমার মায়াপরীকে আমি অনেক আপন করে নিতে চাই, সেই সুযোগটা কি পাবো? প্রিয়ন্তী মুখে লজ্জার আভা ভেসে উঠেছে। মাথা নিচু করে রইল সে। আকাশ হুট করে প্রিয়ন্তীকে কোলে তুলে নিল। প্রিয়ন্তী চোখ খিচে আকাশের টি শার্টের কলার খামচে ধরলো। ভালোবাসার জোর আসলে অনেক বেশি। রাগ অভিমানও হার মানতে বাধ্য এই ভালোবাসার কাছে। প্রিয়ন্তীর মনেও আকাশের জন্য যে অভিমান জমা হয়েছিল আজ তার বাঁধ ভেঙেছে। আকাশ তার মায়াপরীকে নিজের করে পেয়েছে, আর প্রিয়ন্তী পেয়েছে তার প্রিয়তমীকে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ প্লিজ।